হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা একটা নতুন একটা ভিন্ন ধাঁচের একটা ভিডিও নিয়ে স্টার্ট করতেছি আসলে। সো আজকে হচ্ছে আমরা মেইনলি বেসিক্যালি আলোচনা করব তোমার বুয়েটে টিকার জন্য একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে, মানে তোমাদের আসলে কি কি প্রিপারেশন থাকে, কি কি খটকা লাগে, মানে আমরা কি কি আসলে ভুল করি। সো আজকে আসলে বেসিক্যালি আমরা 5টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রথম প্রশ্নটা হচ্ছে আমরা বুয়েটের প্রিপারেশন কেন নিব, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে বুয়েটের প্রিপারেশনের দিকে আমরা কি কি ভুল করি, থার্ড হচ্ছে বুয়েটের জন্য কিভাবে প্রিপারেশন নিব, আর ফোর্থ হচ্ছে কোন সাবজেক্ট কতক্ষণ পড়বো, ডেইলি রুটিন কি হবে, আর একটা হচ্ছে ফিফথ হচ্ছে কি কি বই আমাদের পড়তে হবে। সো চলো আমরা তাহলে প্রথমে স্টার্ট করার চেষ্টা করি যে আমরা আসলে বেসিক্যালি এই 5টা কোশ্চেন আমাদের সবার মনে আসলে থাকে। সো এটা আমরা সবগুলা সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমরা তাহলে চলো প্রথমে প্রথম কোশ্চেনটা নিয়ে আলোচনা করি যে বুয়েটের প্রিপারেশন আমি কেন নিব। আচ্ছা, তো প্রথমে কথা হচ্ছে যেরকম যে আমি আমার একটু পরিচয়টা দিই, যদিও কোনো সময় পরিচয় এরকম দিই না। আচ্ছা, আমি হচ্ছে হিমেল। সো আমি পড়ছি বুয়েট ট্রিপলি 17 ব্যাচের। সো বেসিক্যালি আমি তোমাকে বলি, বেসিক্যালি আমি প্রিপারেশন নিয়েছিলাম শুধুমাত্র বুয়েটের জন্য। তো আমি হচ্ছে যে আমার মেইন যে প্রিপারেশন ছিল, মেইন প্রিপারেশনটা ছিল তোমার হচ্ছে বুয়েটের জন্য। আচ্ছা, আমি কিন্তু তোমার অন্য কোনো জায়গার জন্য কোনো তেমন একটা প্রিপারেশন নিই নাই। তো এর ফলে কি হয়েছে দেখো, বুয়েটের প্রিপারেশন নেওয়ার কারণে আসলে আমার অনেক ইউনিভার্সিটিতে হয়ে গেছিল জিনিসটা। যেমন কিরকম, আমার শুধুমাত্র মেডিকেলে হয় নাই। সো যেমন আমি মেডিকেলে তো হয়েছিলাম প্রায় 14,996 তম মতো। সো এটাকে আমরা বলি যে সহজে আমি 15,000তম হয়েছিলাম অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, দেন আস্তে আস্তে তোমার হচ্ছে যে আমাদের মেডিকেলের পরে এক্সাম হয়েছিল তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এ ইউনিটে। সো ওইখানে হয়েছিলাম আমি হচ্ছে যে 248তম। আচ্ছা, এরপরে ডিউর ইউনিটে এক্সাম হয়েছিল, ওইখানে আমি হয়েছিলাম 318তম। সরি ভাই, প্রথমে নিজের একটু ঢাকঢোল পিটাইতেছি না, কারণ আমি দেখাইতেছি যে কেন, কারণ তুমি বুয়েট শুধুমাত্র যদি তুমি বুয়েটের প্রিপারেশন নাও, তাহলে আসলে কিন্তু তোমার মেডিকেল ছাড়া বাকি যেগুলো আছে এগুলোর প্রিপারেশন কিন্তু প্রায় 90% হয়ে যায় জিনিসটা। তারপরে যেমন আমি তোমার এরপরে এক্সাম ছিল বুয়েটের। সো বুয়েটে হয়েছিলাম হচ্ছে 199তম। দেন তোমার এক্সাম ছিল হচ্ছে আমাদের কুয়েটের। সো আমি কুয়েটে হয়েছিলাম তোমার 143তম। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে ভাই, বুয়েটে টিকলে তাহলে কুয়েটে দিলেন কেন পরীক্ষা? কারণ এটা হয়েছিল কেন যে আমাদের তখন আমি যখন কুয়েটে পরীক্ষা দিয়েছিলাম তখন আসলে বুয়েটের রেজাল্টটা পাবলিশ হয় নাই। সো এই জন্য আসলে আমার তখন জিততে একটু অনিশ্চয়তা ছিলাম, তাই আমি কুয়েটেও এক্সাম দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আমরা তো লাস্ট একটা পরীক্ষা ছিল সাস্টের পরীক্ষা, ওইটা আসলে আমরা দিছিলাম সবাই, বন্ধুরা মিলে সবাই গেছিলাম। সো ওইখানে আসলে আমি হয়েছিলাম 20তম। দেখো, আমি বেসিক্যালি প্রিপারেশন নিয়েছি কিন্তু বুয়েটের জন্য, আমি কিন্তু অন্যগুলোর জন্য তেমন কোনো প্রিপারেশন নিই নাই। কিন্তু আমার অটোমেটিক্যালি কি হয়ে গেছে, বাকি সবগুলো তো হয়ে গেছে। আচ্ছা, অনেকের কোশ্চেন থাকে যে ভাই তাহলে বুয়েটে তো শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে, কিন্তু আমরা যদি খেয়াল করি ডিউতে তো আমার হচ্ছে যে বায়োলজিও আনসার করতে হবে। তা আমি না হয় বুঝলাম আপনি হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বুয়েটে যেটা নিছেন ওই প্রিপারেশন দিয়ে ডিউতে কাজ চালাই দিছেন, কিন্তু বায়োলজির কি করছেন সব আমরা আজকে এই ভিডিওতে বলবো। তারপরে ভাই কুয়েটে তো ইংলিশ থাকে, সো আপনি তাহলে ইংলিশের প্রিপারেশনটা কিভাবে নিছেন? মানলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা হচ্ছে যে আপনার বুয়েট যদি হয়ে গেছে, তাহলে ইংলিশটা কিভাবে নিছেন? আবার সাস্টেও কিন্তু তোমার হচ্ছে যে ইংলিশ থাকে। সো আজকে হচ্ছে আমরা ভিডিওতে এই সবগুলো নিয়ে একটু মোটামুটি ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো যে তুমি কিভাবে শুধুমাত্র বুয়েটের প্রিপারেশন নিয়ে আসলে অন্যগুলো তো তুমি খুব ভালো করতে পারবে, আর সিস্টেমেটিক ওয়েতে নিতে হবে। দেখো, আমি প্রথমে একটা জিনিস বলে রাখি যে প্রথমে জিনিসটা হচ্ছে এরকম, বুয়েটের প্রিপারেশন নেওয়া মোটেও কোনো ডিফিকাল্ট কাজ না। আর বুয়েটের যে টিকার যে ব্যাপারটা আছে, হ্যাঁ, এটা আসলে মোটেও কোনো টাফ ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে এখানে আসলে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হবে। কিরকম সিস্টেমেটিক? আমি দেখো, আমি ভাই আমার এক্সপিরিয়েন্স বেশি বছরের না, আমি অনলি 2 বছর ধরে শুধুমাত্র স্টুডেন্ট পড়াচ্ছি। সো এই 2 বছরে আমার খুব সামান্য অভিজ্ঞতা হয়েছে জিনিসটা। সো এখানে বেসিক্যালি আসলে বুয়েটের যে প্রিপারেশনটা আছে এটা তোমার হচ্ছে যে খুব বেশি পর্যায়ের খুব হার্ড ওয়ার্ক করা থেকেও তোমার আসলে যে প্রিপারেশনটা নিতে হবে, তোমার প্রিপারেশনটা হইতে হবে সিস্টেমেটিক। সো সিস্টেমেটিক কেন? কারণ সিস্টেমেটিক প্রিপারেশন নিলেই তোমার আসলে খুব ভালো করে টিকার চান্স আছে, ঠিক আছে? তুমি যদি সিস্টেমেটিক না দাও, কারণ এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমার আসলে এক চ্যাপ্টার যখন থাকে, সাপোজ আমি যদি তোমার এখানে জৈব যৌগকে এক্সাম্পল হিসেবে নিই, তো জৈব যৌগে কিন্তু তোমার সবকিছু সমান গুরুত্ব দিয়ে পড়া লাগে না। তারপরে ধরো তুমি যে কোনো চ্যাপ্টার, তোমার সবকিছুই কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়া লাগে না। আবার সবকিছুই পড়তে হবে তোমাকে, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। তাহলে তোমার জানতে হবে কোন টপিকটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেই টপিকটা তোমার বেশি এফোর্ট দিতে হবে। আরেকটা কথা হচ্ছে যে শুধু পড়ে গেলাম হবে না, তোমার কিন্তু এখানে জিনিসটা হচ্ছে তোমাকে খুব ভালোভাবে, যেমন কিছু সিস্টেম আছে, তোমাকে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক সলভ করতে হবে, তোমাকে আরো যাবতীয় কিছু বইপত্র সলভ করতে হবে, সব আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করব। তাহলে আমাদের হয়তো এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে যে আমরা কেন বুয়েটের প্রিপারেশন নিব। কারণ বুয়েটের যদি তুমি প্রিপারেশন নাও, বুয়েটের
বুয়েটের প্রিপারেশন নিলে মোটামুটি তোমার এই ডিইউ, তারপরে তোমার এই জেইউ, কুয়েট, তারপরে সাস্ট, চুয়েট, রুয়েট যেগুলো আছে সবগুলো আসলে তোমার বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা প্রিপারেশন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, এরপর অনেকের কোশ্চেন থাকে যে ভাই ডিউর মধ্যে তো ক্যালকুলেটর নাই, তাহলে আমি কিভাবে করব? সো এগুলো আসলে খুব ভাই তোমার দেখো ডিউতে যে ক্যালকুলেটর নাই, ওই ম্যাথগুলো আসলে ক্যালকুলেটর ছাড়াই করা যায়, দুই একটা ম্যাথ ছাড়া। কিন্তু আমরা আসলে জাস্ট ওগুলা আমি তো তোমাকে বললাম, তুমি হচ্ছে যদি বুয়েটের প্রিপারেশন নাও, অন্যান্য ইউনিভার্সিটিগুলোর পরীক্ষার প্রিপারেশন তোমার 90% কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা প্রিপারেশন নিতে কি কি ভুল করি আমরা সবগুলো আলোচনা করার চেষ্টা করবো। ডিউতে ক্যালকুলেটর না থাকলেও তুমি ক্যালকুলেটর জিনিসগুলো কিভাবে খুব সহজে শিখতে পারবা, আমি সব স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে বলবো জিনিসগুলো। তাহলে আমরা এটুকু বুঝলাম যে বুয়েটের প্রিপারেশন আমরা কেন নিব, কারণ এটা নিলে আমাদের অন্যান্য অনেক কিছুর প্রিপারেশন নিতে আমাদের সুবিধা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন আলোচনা করার চেষ্টা করি যে বুয়েটের প্রিপারেশন নিতে বেসিক্যালি আমরা কি কি ভুল করি। আচ্ছা, প্রথম ভুলটা আমি তোমাকে একটু করে বুঝাই বলি। দেখো, সো বুয়েটে যদি আমরা মান বন্টনটা দেখার চেষ্টা করি, দেখো বুয়েটের মধ্যে কি হয় আমি তোমার বলি যে তোমার ফিজিক্স থাকে হচ্ছে তোমার 20টা কোয়েশ্চন, ম্যাথ থাকে তোমার হচ্ছে মোটামুটি সরি ম্যাথও থাকে তোমার 20টা, ফিজিক্স দুইবার লিখছি কেন, ম্যাথও থাকে তোমার হচ্ছে এখানে 20টা থাকে কোয়েশ্চন ম্যাথের মধ্যে। আবার তোমার হচ্ছে যে কেমিস্ট্রি যেটা আছে, কেমিস্ট্রিও মোটামুটি তোমার থাকে 20টার মতো কোয়েশ্চন, আর প্রতিটা কোয়েশ্চনে 10 নাম্বার করে, তাহলে 20 × 10, তাহলে ফিজিক্স থেকে থাকবে টোটাল হচ্ছে তোমার 200 নাম্বারের, ম্যাথের থেকেও সেম ভাবে প্রতিটা 10 নাম্বার, তাহলে 200 নাম্বার থাকবে, আর কেমিস্ট্রি থেকেও তোমার 200 নাম্বার থাকবে। সো তাহলে তোমার এখানে মোট আসলে এক্সামে কত নাম্বারে বলো তো ভাই? 600 নাম্বারের এক্সাম বলে। সো আমি এখন একটু বোঝানোর চেষ্টা করবো যে আমরা আসলে কি কি ভুলগুলা করি। তা আমরা যেটা করি যে আমরা কি করি, দেখো তুমি যদি 60টা কোয়েশ্চনে আনসার করতে চাও, সাপোজ তুমি যদি 60টা কোয়েশ্চন আনসার করতে চাও, তোমার কাছে কিন্তু এই যে টোটাল 60টা কোয়েশ্চন আনসার করার জন্য 3 আওয়ার টাইম থাকবে, 3 ঘন্টা টাইম থাকবে। তাহলে তুমি যদি 60টা কোয়েশ্চন কি আনসার করতে চাও, তাহলে তোমার কিন্তু এখানে প্রতিটা কোয়েশ্চন আনসার করার জন্য অনলি 3 মিনিট করে টাইম থাকবে। তাহলে আমি জিনিসটা আরো আলোচনা করি। দেখো, তোমার এখানে মোট নাম্বার হচ্ছে 600 নাম্বার আনসার করার জন্য তোমার টাইম থাকবে 3 আওয়ার। তো 3 আওয়ার যদি টাইম থাকে, তুমি যদি 60টা কোয়েশ্চন কি আনসার করতে চাও, তাহলে কি তোমার কিন্তু টাইম থাকবে কতটুকু? 3 আওয়ার। তাইলে তোমার একটা কোয়েশ্চন আনসার করার জন্য টাইম থাকতেছে কতটুকু বলো তো? তুমি ক্যালকুলেট করে দেখিও, এটা 3 মিনিটের মতো আসবে। সো এখানে হচ্ছে আমাদের মেইন ভুলটা হয়। আমরা কি ভুল করি আমি তোমাকে একটু করে দেখাই। প্রথম কথা, তুমি যদি বুয়েটে খুব ভালোভাবে টিকতে চাও, তোমার আসলে 60টা কোয়েশ্চন আনসার করার দরকার নেই। আচ্ছা, কয়টা কোয়েশ্চন আনসার করতে হয়? এখন দেখো, এটা আসলে টাইম টু টাইম ভেরি করে জিনিসটা, যে প্রতি বছর আসলে এমন না যে তুমি এমন একটা ফিক্স নাম্বার না, যে ধরো জিনিসটা কি, যেমন যেমন আমাদের এইচএসসিতে কি হয়, ধরো এইচএসসিতে তুমি হচ্ছে যে 80 আপ পাইছো, 80 আপ পাইছো, তাহলে সেটাকে আসলে কি বলে? A+ বলে না? সো বুয়েট আসলে এরকম কোনো নাম্বার নাই যে ধরো তুমি যদি 400-র উপরে পাও তাহলে তুমি ফার্স্ট হয়ে যাবা, বা 600-র কাছাকাছি পাইলেই ফার্স্ট হবা, বা 500 ক্রস করতে পারলে ফার্স্ট হয়ে যাবে, এরকম আসলে কোনো ফিক্সড কোনো নাম্বার নাই। এটা আসলে টাইম টু টাইম ভেরি করে। হ্যাঁ, তবে আমরা যদি ইন জেনারেল যদি তোমার বিগত আমরা যদি একটু 6-7 বছরের একটা অ্যাভারেজ করি, 6 থেকে 7 ইয়ারের একটা অ্যাভারেজ করি, এটা আসলে আমার শোনা নাম্বার জিনিসটা। আমি তোমাকে জিনিসটা বলি, বুয়েট কখনোই তুমি কত পাইছো পরীক্ষায় সেটা প্রকাশ করে না। সো এটা আসলে একটা আমাদের অ্যাজাম্পশন করা নাম্বার। আচ্ছা, যেমন আমি বলবো আমি কয়টা আনসার করছিলাম, দেন তোমরা একটা ধারণা পাবা এখান থেকে। আচ্ছা, দেন দেখো, তাহলে এখানে তোমার বিগত 6-7 বছরের অ্যাভারেজ অনুযায়ী তুমি যদি মোটামুটি 30+ কারেক্টলি আনসার করে আসো, তুমি জাস্ট বইয়ের টিকবা, মানে সাপোজ ধরো তোমার মানে বইয়ের টিকবা তুমি ভালো মতো। হ্যাঁ, দেন তুমি যদি 30 থেকে 40টা আনসার করো, আমি কিন্তু বারবার বলতেছি ভাই, এটা কোনো অ্যাকুরেট নাম্বার না, এটা হচ্ছে বিগত 6-7 বছরের একটা অ্যাভারেজ। এটা হচ্ছে যে আমার একটা বড় ভাই থেকে শোনা জিনিসটা। সো এখন খেয়াল করে দেখো, তুমি যদি 30 থেকে 40টা আনসার করো, তাহলে তুমি মোটামুটি হচ্ছে ধরো যাক সাপোজ তুমি এই যে ধরো তুমি 500-র আগ পর্যন্ত তুমি টিকতে পারো, মানে এটা একটা অ্যাভারেজ ভ্যালু বলতেছি আমি তোমাকে। হ্যাঁ, আর তুমি যদি 40 থেকে যদি তুমি 45টা আনসার করতে পারো, তাহলে তুমি দেখা যাবে যে 200 থেকে 500-র মধ্যে টিকতেছো। এরপরে তুমি যদি 45 থেকে 48টা আনসার করতে পারো, দেন দেখা যাবে তুমি 100 থেকে 200-র মধ্যে টিকতেছো। আর তুমি যদি 48+ আনসার করতে পারো, তাহলে দেখা যাবে তুমি 1 থেকে 100-র মধ্যে টিকতেছো। আচ্ছা, আমি বারবার বলতেছি ভাই, এটা কিন্তু কোনো অ্যাকুরেট নাম্বার না, কেউ এটার অ্যাকুরেট নাম্বার ভেবে বসে থাকিও না। যেমন অ্যাকুরেট নাম্বার বলতে আমি কি বোঝাচ্ছি, যে এইচএসসিতে তুমি 80 আপ পাইলেই কিন্তু তোমার A+,
কিন্তু বুয়েটে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই যে তুমি 40টা আনসার করে ফেলছো তারা তোমার একদম টিকা নিশ্চিত, এরকম না। কিন্তু তুমি যদি বিগত একটা 6-7 বছরের অ্যাভারেজ করো, বা তুমি যদি আরো একটু বেশি বছরের অ্যাভারেজও নাও, দেখবে এই রেশিওটাই যে তুমি যদি 30+ আনসার করো, মানে অনলি যদি তুমি যদি 30টা যদি তোমার কারেক্ট হয়, বা যদি 32টা কারেক্ট হয়, দেখা যাবে তুমি শুধুমাত্র বুয়েটে টিকতেছো। ধরো তোমার 900-1000-এর মধ্যে তুমি টিকতেছো, তুমি যদি 30 থেকে 40টা কারেক্টলি আনসার করে আসতে পারো, দেখো তাহলে তুমি মোটামুটি এই যে ধরো 500 থেকে 900-এর মধ্যে টিকবা। তারপরে তুমি যদি 40 থেকে 45টা আনসার করতে পারো, তাহলে মোটামুটি তুমি একটা রেঞ্জ 200 থেকে 500-এর মধ্যে টিকার চান্স খুব বেশি। আবার তুমি যদি 45 থেকে 48টা আনসার করতে পারো, তাহলে তোমার মোটামুটি 100 থেকে 200-এর মধ্যে টিকার চান্স বেশি। আর তুমি যদি 48+ আনসার করতে পারো কারেক্টলি, তাহলে এখানে তোমার কিন্তু টিকার চান্স প্রায় 1 থেকে 100-এর মধ্যে আছে। আচ্ছা, এখানে আমি একটু জিনিসটা বলে রাখি যে তোমার হচ্ছে একটা জিনিস আছে কারেক্টলি আনসার করা। মানুষজন কি করে আমি তোমাকে বলি, সবাই দেখবা তুমি বুয়েট হল থেকে বের হবা, তোমাকে বলবে যে আমি 58টা আনসার করছি, আমি 59টা আনসার করছি। ডিপ্রেস হওয়ার কিছু নাই ভাই, 58-59টা আনসার করলো, 58-59টা কারেক্ট হয় নাই, 58-59টা কারেক্ট হলে সে বুয়েটে ফার্স্ট হইতো। সো এটা আসলে এত ভেঙে পড়ার কিছু নাই, তোমার আসলে এতগুলো আনসার করা লাগে না কারেক্টলি। তুমি আসলে চেষ্টা করবে যে কারেক্টলি কতটুকু আসলে আনসার করে আসা যায়। আর বুয়েটে যেহেতু একটা পার্শিয়াল মার্কের সুযোগ আছে, পার্শিয়াল মার্ক জিনিসটা কি, জিনিসটা হচ্ছে সাপোজ ধরো একটা পুরো অঙ্ক তোমার যদি অর্ধেকও হয়, তাহলে তুমি কিন্তু অর্ধেক মার্কস পাবা। যেমন এমসিকিউ দেখি একটা ম্যাথ যদি তোমার ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তুমি আর নাম্বার পাবা না, কিন্তু বুয়েটে কিন্তু তোমার পার্শিয়াল মার্কস থাকে। সো তুমি যদি মোটামুটি এই যে দেখো, এই যে 30 থেকে 40টা বলতে আমি কি বুঝাচ্ছি, একটা কোয়েশনে 10 নাম্বার না, তাহলে তুমি যদি 300 থেকে 400 পাও, তাহলে বেসিক্যালি তুমি 500-এর মধ্যে টিকবা। আবার 400 থেকে তুমি যদি 450 পাও, তাহলে 200 থেকে তুমি 500-এর মধ্যে টিকবা। দেখো এটা আমি কেন বলতেছি, দেখো তো আমার পজিশন আসছিল 199। আমার এখনো মনে আছে আমি মোটামুটি একদম ফুল ভাবে ম্যাথ পারছিলাম তোমার হচ্ছে 48, মানে কারেক্ট ভাবে আমি, মানে কারেক্ট ভাবে বলবো না, মানে আমি তোমার ফুল আনসার করে আসছিলাম 48টা ম্যাথ। মানে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের তিনটার মিলে আমি 48টা একদম তোমার হচ্ছে ফুল ভাবে করে আসছিলাম। আমি তো জানি না কোনটা কারেক্ট হয়েছে। আরো আমি মোটামুটি আরো 40 নাম্বার ওই যে বিভিন্ন ধরনের ম্যাথে, ওগুলো ফুল পারি নাই। আমি হচ্ছে তোমার ধরো জাস্ট সিম্পল তোমার ওই ইয়াগুলো করে আসছিলাম, যে ধরো পার্শিয়াল মার্কস পাওয়ার জন্য। সাপোজ একটা পুরো অঙ্ক আমি জানি না যে ম্যাথটা কিভাবে করতে হবে, কিন্তু আমি বুঝতেছি যে ওই ম্যাথে কি সূত্র অ্যাপ্লাই হতে পারে, আমি যা সূত্রটা লিখে দিয়ে আসছি। সো এরকম কিছু জিনিসের জন্য আমি মোটামুটি পার্শিয়াল মার্কস ধরছিলাম। তারপর ধরো তোমার জিনিসটা হচ্ছে এরকম, ধরো তোমার একটা কেমিস্ট্রির কোয়েশ্চেন, তো এই কেমিস্ট্রি কোয়েশ্চেনের 5টা পার্ট, আমি আমি পারি শুধুমাত্র একটা পার্ট, তো আমি একটা পার্ট আনসার করে যাচ্ছিলাম, তাহলে 2 পাবো জিনিসটা এখানে। এরকম ধর আমি ফুল তোমার টাচ করছিলাম হচ্ছে 48টা, এবং আর আমি আরো মোটামুটি 40 নাম্বারের মতো পার্সিয়াল মার্কিং এর জন্য টাচ করে আসছিলাম। এখন এত তো পাইনি আমি, এত পাইতে আমি ফার্স্ট হয়ে যেতাম। সো এইগুলো কম আনসার করার কারণে আমার মোটামুটি পজিশন আসছিল 199। আচ্ছা, সো এইটা আসলে দেখো এখানে তো এতগুলো আসলে কারেক্ট হয়নি। সো এখানে দেখা যাচ্ছে যে হয়তো আমি 500, তাহলে টোটালে 520 আনসার করছি, কারণ 48টা মানে 480, আর তোমার হচ্ছে যে 40 মানে তোমার 40, তাহলে মোট হচ্ছে তোমার 520। তো 520 তো আমি জীবনেও পাই নাই, 520 পেলে আমি ফার্স্ট হয়ে যেতাম। সো দেখা যেত যে কি আমার হয়তো অনেকগুলাই ভুল হয়েছে, নাম্বারটা দেখা গেছে হয়তো তোমার ধরো 450 থেকে একটু বেশি, হয়তো 451-52 এরকম। এটা অ্যাজাম্পশন করার ভাই, এটা কেউ কখনোই বইয়েটা তোমার কি দিবে না বলো তো ভাই, নাম্বার দিবে না। সো আসলে তাইলে তোমার এই যে দেখো তুমি তার রেঞ্জটা বোঝো, তোমার কিন্তু 60টা আনসার করা লাগতেছে না। আমরা যেটা করি, আমরা যে 3 মিনিটের হিসাব করি, এটা কিন্তু আমরা 60টা আনসার করার জন্য তৈরি করি। মানে আমরা হিসাবটা করি যে আমার 60টাই আনসার করা লাগবে, তাহলে আমার প্রতিটা কোয়েশ্চেনের জন্য 3 মিনিট সময়। ব্যাপারটা ভাই এরকম না। ব্যাপারটা হচ্ছে যে বইটা এমন কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো আনসার করতে তোমার 10 মিনিটও লাগবে বা 8 মিনিটও লাগবে। আবার এমন কিছু কোয়েশ্চেন সহজ থাকবে যেগুলো আনসার করতে তোমার 2 মিনিট লাগবে বা 1.5 মিনিট লাগবে। সো এইটা নিয়ে কখনোই টাইমিং নিয়ে তুমি আসলে টেনশন করবা না। তোমার আসলে বেসিক্যালি টেনশন করতে হবে যে তোমার কোয়েশ্চেনটা কারেক্ট হচ্ছে কিনা। তুমি ধরো 60টা অ্যান্সার করে আসছো, 40টাই ভুল, তো লাভ আছে কোনো? লাভ নাই কিন্তু তোমার। তাহলে তোমার কিন্তু বেসিক্যালি টাইমিং থেকে আমি যেটা মনে করি যে এটা আসলে ভাই আমি বলি এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকমের মতামত আছে। সো আমার মতামত থেকে কষ্টও পেও না, আবার আমার মতামতকে ফলোও করিও না। আমি জাস্ট তোমাকে বলতেছি এটা আমি করতাম, আমি আসলে টাইমিং নিয়ে চিন্তা করতাম না। আর আমার লেখা খুব একটা ফাস্টও ছিল না। আমি চিন্তা করতাম যে কি আমি কারেক্টলি আনসার করে আসবো, যে আমার আর বইটা একটা আনসার করার জন্য কিন্তু একটা মেথড আছে। মানে তুমি কিভাবে বইটা তোমার হচ্ছে যে আনসার করে আসবা, আমরা সব আস্তে আস্তে তোমার হচ্ছে যে এই লেকচারে না হলেও আমরা মোটামুটি আমার চিন্তা আসছে যেটাকে মানে মেইনলি তুমি যেমন এই লেকচার আমরা একটা জাস্ট গাইডলাইন দিব, একটা আউটলাইন দিব যে তুমি কিভাবে প্রিপারেশনটা নিবা। তো এরপরে আরো 6টা লেকচার বেরোবে আরো। 6টা লেকচারে কি থাকবে তোমার, ধরো ফিজিক্স ফার্স্ট পেপারে কোন চ্যাপ্টারের কোন টপিক তুমি ভালো করে পড়বা। তারপর ফিজিক্স এরপরে সেকেন্ড যে লেকচারটা বের হবে এটাতে দেখা যাবে যে ফিজিক্স সেকেন্ড পেপারের কোন টপিক তুমি কত ভালো করে পড়বা, ওগুলো নিয়ে আরেকটা থাকবে। সো ওইখানে হয়তো আমরা আলোচনা করবো যে তুমি কিভাবে বইটার আসলে পরীক্ষার খাতায় আনসার করতে হয়। সো এগুলো সব আসলে বললাম, আমি বারবার বলে আসতেছি প্রিপারেশনটা হবে সিস্টেমেটিক। সো এখানে মেইন ভুল, প্রথম ভুল হচ্ছে কি করি আমরা 3 মিনিট আনসার করার চেষ্টা করি। সো এটা 3 মিনিট আনসার করার চেষ্টা করবো না, আমরা চেষ্টা করবো আগে অঙ্কটা পারার।
যতই সময় লাগুক আমরা আগে পারার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন তোমার কোয়েশ্চন ব্যাংক আনসার করা স্টার্ট করি, মানে কোয়েশ্চন ব্যাংক যখন প্র্যাকটিস করা স্টার্ট করি, সাপোজ ধরো আমরা এখন ধরো সেকেন্ড ইয়ারে পড়ি, বা অনেকে ফার্স্ট ইয়ারে পড়ি, বা অনেকে টেস্ট পরীক্ষার পরে, বা তোমার হচ্ছে যে আমরা ধরো যারা এডমিশনের পরেও আমরা কি করি, প্রথমে ধরো আমরা কোয়েশ্চন ব্যাংক খুলছি। সাপোজ ধরো আমি এখান থেকে কোয়েশ্চন ব্যাংকটা খুলছি। তো কোয়েশ্চন ব্যাংক খোলার পরে আমরা যখনই একটা ম্যাথের মধ্যে এরকম বুয়েট লেখা দেখি, তখন আমাদের মনে একটা ঘাবড়ানো বোধ কাজ করে। ধরো বুয়েট এখানে লেখা আছে 05 থেকে 06, আমাদের মনে একটা ধূপ করে একটা টেনশন ঢোকে। কি টেনশন? যে আমার এই ম্যাথটা 3 মিনিটে পারা লাগবে। দেখো বারবার বলতেছি, আমরা যখন কোয়েশ্চন ব্যাংক স্টার্ট করি, দেখবা তুমি এরকম হয় যে তুমি যখনই একটা ম্যাথের পাশে বুয়েট দেখো, এটা আমার হইতো, আমি প্রথম কি করতাম, প্রথম যখন বুয়েট ম্যাথ দেখতাম, লেখা ম্যাথ, তখন আসলে একটা টেনশন কাজ করতে যে আরে এই ম্যাথটা 3 মিনিটে করতে হবে। এইটা হচ্ছে একটা বিরাট ফাঁদ। আমি বলবো যে এটা একটা বিরাট ফাঁদ, বা এটা তোমার হচ্ছে একটা বিরাট ভুল। কেন? আমি চলো তোমাকে জিনিসটা ব্যাখ্যা করি। দেখো ভাই, তুমি যখন কোয়েশ্চনটাকে ফার্স্ট টাইম দেখতেছো, মানে ধরো এই কোয়েশ্চনটা তুমি আগে কখনো দেখো নাই, ফার্স্ট টাইম দেখতেছো, তোমার আসলে চিন্তা করা দরকার যে এই ম্যাথটা তুমি পারবা কিনা। তোমার এই ম্যাথটা 30 মিনিট লাগুক, কোনো সমস্যা নেই। তুমি আগে প্রথমে তোমার কাজটা কি হবে, তুমি ম্যাথটা পারবা কিনা, তুমি দরকার 30 মিনিট সময় নিয়ে ম্যাথটা করবা। এটা হচ্ছে তোমার কারেক্ট ওয়ে। আচ্ছা, তাহলে এখন বলবো যে ভাই আমি তো পরীক্ষার হলে 30 মিনিট পারবো না। ভাই ব্যাপারটা হচ্ছে তুমি তো কোয়েশ্চনটা ফার্স্ট টাইম দেখছো, এই জন্য তোমার 30 মিনিট লাগছে। আগে তোমার ম্যাথটা বুঝতে হবে, দেন তুমি যদি এটাকে 5 বার প্র্যাকটিস করো ম্যাথটাকে, পরবর্তীতে আরো একই দিনে উত্তর বলতেছি না, বারবার কয়েকদিন পর পর, দেখা যাবে যে সেম ম্যাথ তোমার করতে লাগতেছে 10 মিনিট, আর তোমার 30 মিনিট লাগতেছে না। আরো যদি তুমি 5 বার প্র্যাকটিস করো, দেখবা যে তোমার এই ম্যাথটা করতে লাগতেছে 3 মিনিট। তাহলে যেটা বলতেছি ভাই, সেটা হচ্ছে কখনোই এই কাজটা করবে না যে একটা ম্যাথ তুমি লাইফে ফার্স্ট টাইম দেখছো, তুমি কখনোই এটা চিন্তা করবে না যে তুমি এটাকে 3 মিনিটে আনসার করতে হবে। এটা ভুল, এটা একটা ফাঁদ। তো এটা এই ফাঁদে পা দিবা না। তুমি প্রথমে কি করবা, দেখবা যে আগে ম্যাথটা পারো কিনা। ম্যাথটা যদি পারো, তুমি, তাহলে যতই সময় লাগুক তুমি হইতেছে আগে ম্যাথটা সময় নিয়ে করবা, আগে জিনিসটা বুঝে বুঝে করবা। আগে দৌড়াদৌড়ি করার কিছু নাই। তুমি দেখবে যে আমি এই যে আমার যে চ্যানেলে আমি যে লেকচারগুলো ছাড়ি, এখানে যখন আমরা বুয়েটের একটা ম্যাথ করাই, আমি কিন্তু তাড়াহুড়া করি না। আমি তোমাদেরকে আগে ম্যাথটা বোঝানোর চেষ্টা করি, আমি আগে লং প্রসেসে ম্যাথটা বোঝাই। দেখো আমি তোমাকে কিন্তু লং প্রসেস অঙ্কটা করতে বলতেছি না পরীক্ষায়, আগে তুমি জিনিসটা বুঝো, 5-10 বার প্র্যাকটিস করো, দেন দেখবে তুমি অঙ্কটা অটোমেটিক্যালি শর্ট হয়ে যাবে। সো আশা করি তোমরা এই ভুল কাজটা করবা না। তাহলে আমি তোমাকে বলি, বুয়েট আসলে মেইন প্রিপারেশনের যে মেইন ভুল কাজটা, এই যে যখন একটা মানুষ দেখে যে আমি আর 3 মিনিটে ম্যাথটা পারতেছি না, তখন ফার্স্ট টাইমে যখন দেখে 3 মিনিটে পারতেছে না, দেন হতাশ হয়ে বলবো যে না, বুয়েটের কোশ্চেন আমি আর পারবো না, তাহলে আমার আর প্র্যাকটিস করা উচিত না। ব্যাপারটা ভাই এরকম না ভাই, ব্যাপারটা তুমি না ভাই, খালি এটা আমি নিজেও যে সেম ঘটনা করতাম, আমি জানি না অন্য কারোর সাথে হইতো কিনা, আমার ক্ষেত্রে যেটা হইতো সেটা হচ্ছে আমিও ফার্স্ট টাইম দেখলে আসলে 3 মিনিট অঙ্কটা পারতাম না। আমি প্রথমে আগে জিনিসটাকে সময় নিয়ে করতাম, দেন প্র্যাকটিসের মাধ্যমে সময়টাকে আমি কমায় আনার চেষ্টা করছি। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আর কখনোই তোমার এখানে এটা নিয়ে চিন্তা করবে না যে তোমাকে বুয়েটে 60টাই পারতে হবে। সো তোমার বেসিক্যালি আমি যদি তোমাকে সেফ পজিশনের কথা বলি, দেখো তুমি যে প্রতি বছর যেটাই হোক না কেন, সাপোজ ধরো তুমি বুয়েটে ভালোভাবে টিকতে চাও, এখন তুমি বুয়েটে ভালোভাবে টিকতে চাও, ঠিক আছে, তোমার আর অন্য কিছু করার দরকার নেই। তুমি যদি বেসিক্যালি 40 থেকে 45টা আনসার করে আসতে পারো, তুমি কিন্তু খুব ভালোভাবে বইটা টিকে যাবা। কেন ভাই? কারণ 40 থেকে 45 আনসার করলে তুমি যেই পজিশনেই হোক না কেন, বইটা তুমি টিকবাই যদি তুমি কারেক্টলি আনসার করে আসতে পারো। তাহলে সেফ পজিশনটা কোনটা? সেফ পজিশন হচ্ছে তুমি যে এই বইটা 60টা ম্যাথ দেখতেছো, 60টা ম্যাথের মধ্যে তোমার আগে মেইন কাজটা হচ্ছে যে 40 থেকে 45টা কোয়েশ্চেন যেন আনসার করে আসতে পারো, এইভাবে নিজেকে তৈরি করা। এবার তুমি ওই অনুযায়ী আস্তে আস্তে টাইমিং হিসাব করো। তুমি 3 মিনিট টাইম হিসাব করবে না। 3 মিনিট টাইম কখন হিসাব আসবে? যখন তোমার 60টা আনসার করতে হবে। তাহলে আমরা একটা জিনিস তো বুঝে গেলাম যে বইটা টিকতে হলে আসলে 60টা আনসার করা লাগে না। তোমার 60টা আনসার করলে তুমি আসলে মানে ওইটা পারবাও না ওই কম সময়ে, আর লাগেও না জিনিসটা। মোটামুটি তুমি যদি 40 থেকে 45 আনসার করো, তুমি যদি কারেক্টলি আনসার করে আসতে পারো, তুমি ধরে নিতে পারো যে তোমার আসলে বুয়েটের টিকাটা হয়ে যাবে। যেই পজিশনে হোক তোমার বুয়েটে তুমি টিকবাই জিনিসটা। সো আসলে সেফ পজিশন হচ্ছে এটা। সো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো এবং তোমার ভুলটা বুঝতে পারছো। ভুলটা হইতেছে কি, কখনোই 3 মিনিট টার্গেট করবা না। সো চলো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। অঙ্কে না আসলে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হচ্ছে তোমার বুয়েটের প্রিপারেশন কিভাবে নিব। আচ্ছা, বুয়েটের প্রিপারেশন কিভাবে নিবা এইটা আলোচনা করার জন্য আমরা এইচএসসি স্টুডেন্টের যে স্টেজ আছে এটাকে আমরা 4টে স্টেজে ভাগ করি। একটা স্টেজ হচ্ছে যারা এখন ফার্স্ট ইয়ারে, মানে মাত্র যারা এখন ফার্স্ট ইয়ারে ঢুকছে। সেকেন্ড স্টেজ হচ্ছে যারা এখন সেকেন্ড ইয়ারে, মানে তারা ফার্স্ট ইয়ারের পর্বটা পার করে আসছে। থার্ড হইতেছে যারা এখন টেস্ট এক্সামটা কমপ্লিট করছে, সামনে এইচএসসি দিবে। আর ফোর্থ হইতেছে যারা এইচএসসি কমপ্লিট করে ফেলছে। আমরা এই যে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, অনেকেই কোয়েশ্চেন করে যে ভাই আমি বুয়েটে কিভাবে প্রিপারেশন নিব।
তো আসলে সবার জন্য প্রিপারেশনের স্টাইলটা সেম হবে না, সব স্টেজের জন্য এক একটা স্টেজের জন্য প্রিপারেশনের স্টেজটা মানে প্রিপারেশনের লেভেলটা এক এক রকম হবে। তো তুমি তবে একটা মজার জিনিস হচ্ছে যে তুমি যত তাড়াতাড়ি প্রিপারেশন স্টার্ট করবা তত তাড়াতাড়ি তোমার ভালো, তত তাড়াতাড়ি তোমার পরিশ্রম কম হবে। তাহলে একটা কোয়েশ্চেন যে তাহলে ভাই যদি পরে পরিশ্রম স্টার্ট করি, মানে আমি যদি টেস্ট পরীক্ষার পরে বা এইচএসসির পরে যদি বুয়েটের প্রিপারেশন নিই তাহলে কি টিকা সম্ভব না? 100% টিকা সম্ভব, কিন্তু তোমার সেক্ষেত্রে একটু পরিশ্রমটা বেশি হবে। আচ্ছা, কিন্তু তুমি যদি সিস্টেমেটিক ওয়েতে সেখানেও পরিশ্রম করো তাহলে খুব ভালোভাবে সেখানে তুমি টিকতে পারবা। আমি বলি তুমি বুয়েটে যেই এই 4টা স্টেজে তুমি যেখান থেকে প্রিপারেশন স্টার্ট করো না কেন সব জায়গা থেকে টিকা পসিবল, কিন্তু একটা কথা, যত তাড়াতাড়ি স্টার্ট করবা তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো, তাহলে তোমার কষ্টটা কম হবে, কারণ তুমি সময় বেশি পাবা। সো আসলে চলো আমরা তাহলে দেখি তুমি ফার্স্ট ইয়ার থাকলে আসলে তোমার বুয়েটের প্রিপারেশনটা কিরকম হবে। তুমি যদি ফার্স্ট ইয়ার থাকো তুমি বেসিক্যালি যে জিনিসটা করবা, তুমি যখন পড়াগুলা পড়বা, তুমি পড়াগুলা পড়ার সময় আমরা দেখি যে ফিজিক্সের মধ্যে যখন আমরা সূত্রগুলো দেখি, তুমি প্রথমে সূত্রের প্রমাণগুলাও মিনিমাম একবার বা দুইবার প্র্যাকটিস করবা। দেখো তাহলে আমি আবার বলি, তুমি যখন ফার্স্ট ইয়ারে পড়তেছো, ধরো সাপোজ আমি ধরে নিচ্ছি যে তুমি এখন একদম ফার্স্ট ইয়ারে, তাহলে তুমি কি করবা, অনেকে আমরা যেটা করি সূত্রের প্রমাণগুলো করি না, মানে আমরা যেটা করি যে আমরা শুধুমাত্র ম্যাথ করি সূত্র দেখি, ম্যাথ করি সূত্র দেখি, এইভাবে আসলে তোমার ম্যাথের ফিলটা পাওয়া যায় না। তুমি যদি ম্যাথের অ্যাকচুয়াল ফিলটা পাইতে চাও, তোমার কিন্তু আসলে সূত্রের প্রমাণগুলো অন্তত একবার হলেও করা উচিত, দুইবার করতে পারলে জিনিসটা ভালো। তাহলে তুমি যদি এইচএসসি ফার্স্ট ইয়ারে থাকো তাহলে তোমার প্রথম কাজটা হবে তুমি আসলে এই সূত্রের প্রমাণগুলোকে তুমি হচ্ছে যে করবা, মানে সূত্র তো পড়বা, সূত্র পড়ার পাশাপাশি তুমি এখানে প্রমাণগুলো একটু করে পড়বা। সেকেন্ড কাজটা হচ্ছে তোমার, তুমি বেসিক্যালি এইচএসসি যখন ফার্স্ট ইয়ারে তখন এইচএসসির পড়াগুলোও পড়বা, পাশাপাশি তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক স্টার্ট করবা। দেখো আমি বলতেছি না যে ধুমাই তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করো, এটা তোমার আমি বলতেছি না, তুমি বলতেছি জাস্ট এইচএসসির পাশাপাশি তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকগুলা করবা, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করবা। আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংক করবা, আর আরেকটা কাজ করবা তুমি হচ্ছে যে সেটা হচ্ছে যে তোমার এইখানে গিয়ে তুমি হলো যে ডেইলি সূত্র প্র্যাকটিস করবা। সূত্র প্র্যাকটিস যেটা আছে এটা ডেইলি করতে হবে। আচ্ছা, সূত্র প্র্যাকটিস জিনিসটা কি ভাই? জিনিসটা হচ্ছে ধরো তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ে ফেলছো, সাপোজ ধরো ফিজিক্সে তুমি ভেক্টর পড়ে ফেলছো, তো ভেক্টরের মধ্যে মিনিমাম 20 থেকে 25টা বা 30টা সূত্র আছে, তাহলে এই সূত্রগুলো তোমাকে হচ্ছে ডেইলি একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে সূত্র প্র্যাকটিস করে তোমার ডেইলি করতে হবে, তুমি অন্য কিছু পড়ো আর না পড়ো, সূত্র প্র্যাকটিসটা তোমার করতে হবে। তাহলে এইচএসসি যারা ফার্স্ট ইয়ারে তারা বইয়ের জন্য কিভাবে প্রিপারেশন নেবে, তারা হচ্ছে যে কোনো সূত্র তারা প্রমাণ সহ পড়বে, সূত্রগুলোতে পড়বে, শুধু প্রমাণ সহ পড়বে, প্লাস তারা এইচএসসির ম্যাথগুলোও যেমন করবে এবং তারা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটাও করবে, মানে স্টার্ট করবে, আর তারা এর পাশাপাশি সূত্র প্র্যাকটিস করবে। আচ্ছা, এখানে একটু করে বলে দিই, তুমি যে স্টেজে থাকো না কেন তোমার আসলে সূত্র প্র্যাকটিসটা খুবই ম্যান্ডেটরি, কম আর বেশি। চলো আমি কেন একটু ম্যান্ডেটরি তোমাকে আমি জিনিসটা বলি। দেখো তোমরা যারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবা, যারা ফার্স্ট ইয়ারের অনেকে এখন বুঝতে পারবা না বিষয়টা, কিন্তু যারা সেকেন্ড ইয়ার আছো বা যারা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো বা যারা এইচএসসি দিয়ে ফেলছো তারা জিনিসটা বুঝতে পারবা। জিনিসটা কিরকম, ধরো তুমি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার নিছো, তো ভেক্টর চ্যাপ্টারে দেখবা মিনিমাম 30টা সূত্র আছে, বা 30টা না থাকলেও 20 থেকে 25টা সূত্র আছে। তাহলে ফিজিক্সের চ্যাপ্টার কয়টা ভাই? ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার হচ্ছে, তুমি যদি চ্যাপ্টার 1কে বাদ দাও তাহলে চ্যাপ্টার 9টা। আবার তুমি যদি ফিজিক্স সেকেন্ড পেপারে যাও তাহলে দেখো চ্যাপ্টার কয়টা, তাহলে চ্যাপ্টার তোমার হচ্ছে 11টা। তাহলে মোট চ্যাপ্টার কয়টা হলো ফিজিক্সে? 20টা। এক চ্যাপ্টারে যদি 30টা করে সূত্র থাকে, আমি যদি অন অ্যান অ্যাভারেজ কোনো কোনো জায়গায় বেশি আছে কোনো কোনো জায়গায় কম আছে, তাহলে ফিজিক্সে টোটাল ফিজিক্সে মোট সূত্র কয়টা? 600টা। আবার তুমি যদি ম্যাথে দেখো, ম্যাথের মধ্যেও দেখবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে মোট 600টা সূত্র আসবে। মানে ধরো প্রতি চ্যাপ্টারে যদি আমি অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 25টা সূত্র ধরি বা 30টা ধরি, যেমন ইন্টিগ্রেশনে তো অনেকগুলা, প্রায় তোমার অনেকগুলো সূত্র। আবার তোমার দেখা যাচ্ছে যে ধরো সরল লেখায় অনেক সূত্র, কিন্তু তুমি যখন ম্যাট্রিক্স পড়তেছো তাহলে তোমার অনেক সূত্র নাই, একটু কম গেছে সূত্রগুলো। সো আসলে অন অ্যান অ্যাভারেজ যদি আমরা 30টা করে ধরি তাহলে দেখা যাবে ম্যাথেও সূত্র হচ্ছে তোমার প্রায় 600টা। তাহলে কয়টা সূত্র গেল দেখো তো ভাই, সূত্র গেছে তোমার হচ্ছে এখানে মোটামুটি 1200টা। তারপর তুমি যখন কেমিস্ট্রিতে আসবা, জৈব যৌগ বাদ দিয়ে অন্য যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোর ধরো যাক 400টা সূত্র আছে। দেন তোমার কিন্তু জৈব যৌগের অনেক বিক্রিয়া কিন্তু তোমার মাথায় রাখতে হয়, কারণ বিক্রিয়াগুলো তোমার খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখাবো, আমরা অলরেডি আমাদের এই চ্যানেলে জৈব যৌগের ভিডিও আপলোড দেওয়া স্টার্ট করছি। তো আমরা আস্তে আস্তে আসলে পুরো জৈব যৌগটা কমপ্লিট করবো। আসলে পুরো জৈব যৌগ না, আমাদের এই আমরা চেষ্টা করবো যে আমাদের পুরাটাতে আমরা চ্যানেলটাতে পুরো আমরা হচ্ছে যে তোমার এইচএসসি প্লাস এডমিশন সবগুলো আসলে কমপ্লিট করার চ্যাপ্টার ওয়াইজ, এবং আমরা চেষ্টা করতেছি চ্যাপ্টার ওয়াইজ আসলে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটাও সলভ করে দেওয়ার। আচ্ছা, তো তুমি যখন এই কেমিস্ট্রি যখন জৈব যৌগে যাবা, দেখা যাবে মিনিমাম 400টার মতো বিক্রিয়া তোমার মাথায় রাখতে হচ্ছে এডমিশনের জন্য, এইচএসসির জন্য এতগুলো না। তাহলে মোট কয়টা জিনিস হলো ভাই? সূত্র টাইপের জিনিস মুখস্থ রাখতে হচ্ছে কয়টা তোমার কাছে? মোট তোমার কাছে মুখস্থ রাখতে হচ্ছে 2000টা জিনিস, মানে সূত্রের মতো করে মুখস্থ রাখতে হচ্ছে তোমার এখানে 2000টা জিনিস।
তাহলে একটা জিনিস চিন্তা করো, এই 2000টা জিনিস নিয়ে তোমার কিন্তু পরীক্ষার হলে বসা লাগবে। যেমন দেখো, তাহলে এই যে জিনিসটা চিন্তা করো, ধরো তোমার এইচএসসি এক্সাম, তো এইচএসসি এক্সামে কি হয়, ফিজিক্স ফার্স্ট পরীক্ষাটা একদিনে হয়, তাহলে তোমার সূত্র মুখস্থ রাখতে হচ্ছে কয়টা, সেই পরীক্ষার জন্য জাস্ট 300টা। আবার কি হয়, ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা আরেকদিন হয়, তাহলে সেটার জন্য তোমার মুখস্থ রাখতে হচ্ছে 300টা সূত্র। এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল দিনে হয়। কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো, সাপোজ তোমার যখন বুয়েটে তোমার যখন পরীক্ষা হবে, তাহলে তোমার কিন্তু বুয়েটে 3টা বিষয়েরই একসাথে পরীক্ষা দিতে হবে, তাহলে তোমার মোট সূত্র মাথায় রাখতে হচ্ছে কয়টা, 2000টা। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার ভাই। তাহলে তুমি যদি ডেইলি সূত্র প্র্যাকটিস না করো, মানে মিনিমাম 30 মিনিট করে যদি আমরা দেখাই দিব কিভাবে রুটিনটা যখন করে দিব তখন, তাহলে তোমার কিন্তু এতগুলো সূত্র তুমি পরীক্ষায় মাথায় নিয়ে বসতে পারবা না। সো তোমার অবশ্যই এটা ইম্পর্টেন্ট যে তোমার সূত্র প্র্যাকটিস করাই লাগবে, তুমি এইচএসসি যে স্টেজে হও না কেন। আচ্ছা, এবার তুমি সেকেন্ড ইয়ার উঠছো, সেকেন্ড ইয়ার উঠে তুমি কি করবা, সেকেন্ড ইয়ার উঠে যেটা করবা, তুমি হচ্ছে যে এখানেও চেষ্টা করবা সূত্র আর হচ্ছে প্রমাণগুলা পড়ার জন্য, প্লাস সেকেন্ড ইয়ার চেষ্টা করবা যে প্রতি চ্যাপ্টারে এইচএসসি প্রিপারেশন নেওয়ার পাশাপাশি এই ইঞ্জিনিয়ারিং যে তোমার কোয়েশ্চন ব্যাংকটা আছে এটাকে তুমি একটু প্র্যাকটিস করে ফেলার জন্য। থার্ড, তুমি এখানে অবশ্যই সূত্র প্র্যাকটিস করবা, সূত্র প্র্যাকটিসের কোনো কি নাই বলো তো ভাই, বিকল্প নাই। ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে প্রতি উইকে বা প্রতি ধরো 2 উইক মিলাই, প্রতি উইকে মানে প্রতি সপ্তাহে আর কি, ঠিক আছে, প্রতি উইকে ফার্স্ট ইয়ারের একটা করে চ্যাপ্টার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা, ফার্স্ট ইয়ারের একটা করে চ্যাপ্টার একটু করে রিভিশন দেওয়ার চেষ্টা করবা, পুরা আবার সংজ্ঞা টঙ্গা সহ পড়ার দরকার নাই। আবার তুমি যখন রিভিশন দিবা তখন তোমার হচ্ছে জাস্ট প্রমাণ পড়ার দরকার নাই, তুমি জাস্ট তখন সূত্রগুলা পড়বা। তাহলে কি করবা আমি তোমারে বলি, তুমি হচ্ছে যে সূত্র প্লাস প্রমাণ পড়বা, এইচএসসি প্লাস ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করবা, সূত্র প্র্যাকটিস করবা, আর প্রতি উইকে গিয়ে নতুন একটা জিনিস অ্যাড হবে যে তুমি একটু করে ফার্স্ট ইয়ারের পড়াগুলা ধরো প্রতি 2 সপ্তাহে মিলে, সাপোজ তুমি ধরো স্টার্ট করছো, ধরো তুমি ফিজিক্সের এক চ্যাপ্টার পড়তেছো সেকেন্ড ইয়ারের, তাহলে দেখা যাবে তুমি ম্যাথের এক চ্যাপ্টার ধরো তুমি হচ্ছে ফার্স্ট ইয়ারের যেটা সেটা তুমি হচ্ছে একটু করে রিভিশন দেওয়ার চেষ্টা করবা। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আর যেহেতু সেকেন্ড ইয়ার উঠছো তাহলে ফার্স্ট ইয়ার থেকে তো একটু বেশি পড়া পড়তেই হবে। আচ্ছা, এরপরে দেখো, এবার তোমার যদি টেস্ট এক্সামটা কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি কি করবা, তাইলে প্রথম কথা তুমি খালি সূত্র পড়বা, তোমার আর এই ক্ষেত্রে প্রমাণ পড়ার দরকার নাই। প্রমাণ যদি শেষ নাও হয়, সাপোজ ধরো তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রমাণ পড়ো নাই, তোমার টেস্ট পরীক্ষার পরে প্রমাণ পড়ার কোনো দরকার নাই, জাস্ট তুমি সূত্রটা পড়বা, সূত্রটা কোথায় অ্যাপ্লাই হয় সেটা দেখবা। সেকেন্ডে তোমার প্রিপারেশনটা হবে এইচএসসি কেন্দ্রিক, মানে তুমি এই ক্ষেত্রে কি করবা, এইচএসসি ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার পুরোটা কমপ্লিট করবা। এই ক্ষেত্রে এই যে তোমার টেস্ট পরীক্ষা শেষ করার পরে এইচএসসি আগ পর্যন্ত, টেস্ট পরীক্ষার পরে এইচএসসির আগ পর্যন্ত তোমার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংকটা এরকম সলভ করার দরকার নাই। তুমি চেষ্টা করবা যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক যেটা আছে ফার্স্ট ইয়ারের পড়াটা ফার্স্ট ইয়ারে মিনিমাম একবার কমপ্লিট করে ফেলার, আর ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংকের সেকেন্ড ইয়ারে যেটা আছে সেকেন্ড ইয়ারে থাকতে সেটা মিনিমাম একবার কমপ্লিট করে ফেলা। তবে 2বার কমপ্লিট করতে পারলে অনেক ভালো, তুমি অনেক বেনিফিট থাকবা। কারণ দেখবা যে তুমি অ্যাডমিশনে কিনা অনেক হিমশিম খেয়ে যাচ্ছ, দেখা যাবে তুমি যখন এগুলো যদি একবার প্র্যাকটিস করে যাও বা তোমার যদি মিনিমাম একবার করে সলভ করা থাকে, তোমার হচ্ছে যখন তুমি অ্যাডমিশনে যাবা তোমার আসলে এতটা কষ্ট হবে না পড়াগুলো ধরতে, দেখা যাবে যে তুমি পড়াগুলো খুব ভালোভাবে পারতেছো আসলে। আচ্ছা, তাহলে এবার আমরা চলো এই যে টেস্ট এক্সামের পরে, তাহলে এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পড়াগুলো তুমি বারবার কি দিবা বলো তো ভাই, রিভিশন দিবা। এখানে কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক করবা না। থার্ড কাজ যেটা আছে, টেস্ট পেপার সলভ করবা। এই যে 3 মাসে প্রচুর পরিমাণে টেস্ট পেপার সলভ করবা, এবং কিভাবে করবা আমি সব তোমাকে দেখাই দিব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সূত্র প্র্যাকটিস। সূত্র তোমার ভাই প্র্যাকটিস করতেই হবে, তুমি যে স্টেজে থাকো না কেন সূত্র প্র্যাকটিসটা তোমার ডেইলি করতেই হবে। তো আমাদের একটা স্যার, উনি একটা শ্রদ্ধেয় স্যার আমাদের ইন্টারে, তো উনি আমাদের সবসময় একটা কথা বলতো যে ধরো তুমি যে অসুস্থ হয়ে যাও, তোমার যত কিছুই হয়ে যাক না কেন, তুমি কিছু না পড়ো, তা ডেইলি জন্য তুমি সূত্রটা প্র্যাকটিস করো, অন্য কিছু না পড়ো। ধরো একদিন তোমার ধর প্রতিদিন পড়তে ইচ্ছা করবে না, ধরো সপ্তাহে তোমার কি হলো যে একদিন পড়তে ইচ্ছা করতেছে না, সেদিন তুমি মুভি দেখো বা সেদিন তুমি একটু ঘুরতে যাও, কিন্তু সেদিন তুমি ঘুরতে গেলেও সেদিন তুমি মুভি দেখতে গেলেও অন্তত যেন তুমি 30টা মিনিট সূত্রটা প্র্যাকটিস করে দাও, ঠিক আছে? তারপর তুমি অন্য কাজ করো, ডেইলি তার পড়তে ইচ্ছা করবে না, সেটা খুবই স্বাভাবিক, ডেইলি পড়তে ইচ্ছা করাটা অস্বাভাবিক। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে তোমার যদি এবার এইচএসসি এক্সামটা শেষ হয়ে যায় তাহলে তুমি কি করবা, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে জাস্ট তুমি সূত্র পড়বা, কিন্তু সূত্রের প্রমাণ পড়বা না। দেন তোমার এবারে ধুমায়ে তোমার হচ্ছে কিসের প্রিপারেশন স্টার্ট হবে বলো তো, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক করবা। তুমি প্রথম হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে কোয়েশ্চন ব্যাংকটা আছে এটা করবা। আচ্ছা, তুমি যদি এই কাজগুলো করে ফেলো আগে থেকেই, ঠিক আছে, এই কাজগুলো তুমি যদি আগে থেকে করে ফেলো, তুমি আসলে বিভিন্ন কোচিং এ এক্সাম দিতে পারো, মানে বিভিন্ন ধরনের যে কোচিং হয় তোমার এখানে ইঞ্জিনিয়ারিং কোচিং গুলো, এখানে তুমি আসলে কি দিতে পারো, এক্সাম দিতে পারো, তাহলে তুমি নিজেকে একটু যাচাই বাছাই করার সুযোগ পাওয়া।
আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস, টেস্ট এক্সামের পরেও আসলে তুমি কি দিতে পারো বলো তো ভাই? টেস্ট এক্সামের পরেও তুমি বিভিন্ন ধরনের জায়গায় এক্সাম দিতে পারো। এটা তোমার একটু কনফিডেন্স একটু করে বৃদ্ধি করবে, মানে তুমি একটু বুঝতে পারবা যে, কারণ আসলে দেখো যে এখানে কাহিনী কি হয়, ধরো ফিজিক্সে না মাত্র 5টা সৃজনশীল আনসার করতে হয়, কেমিস্ট্রিতে বা ম্যাথে কিন্তু তোমার বাংলায় কিন্তু তোমার 7টা সৃজনশীল আনসার করতে হয়। সো এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। সো তুমি যদি মোটামুটি কোনো একটা কোচিংয়ে এক্সাম দাও, তাহলে কিন্তু তোমার জিনিসটা একবার হলো প্র্যাকটিস হয়ে যাবে, বা তুমি কিন্তু আইডিয়া পাবা যে এইচএসসিতে তোমার আসলে কি ধরনের পরীক্ষা আসতে পারে, মানে কোয়েশ্চন আসতে পারে। আচ্ছা, তো তাহলে তোমার এই যে কমপ্লিট এইচএসসি এক্সামের পরে তুমি সূত্র প্র্যাকটিস করবা, কিন্তু প্রমাণ পড়বা না। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংকটা অনেক বেশি পরিমাণে করবা এই ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে তোমার টেস্ট পরীক্ষা ব্যবহার করতে হচ্ছে না। এক্সাম মোটামুটি দিবা, ডেলি এক্সাম দেওয়ার চেষ্টা করবা, তোমার বিভিন্ন কোচিং সেন্টারে ডেলি এক্সাম হয়। আচ্ছা, আরেকটা জিনিস হইতেছে তোমার এখানে সূত্র প্র্যাকটিস করবা, এটার কোনো বিকল্প নাই। তুমি সূত্র প্র্যাকটিস তোমার করাই লাগবে, কারণ তুমি ভাই বুঝো, তোমার পরীক্ষার হলে 2000 সূত্র মাথায় নিয়ে যেতে হবে। তো তুমি কখনোই আশা করতে পারো না যে ভাই পরীক্ষার 1 মাস আগে বললাম বা একদিন আগে বললাম সূত্র 2000টা মাথায় নিয়ে চলে যাবো, এটা কোনো তোমার সম্ভব না। তো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা প্রিপারেশন কিভাবে নিবো সেটা বুঝতে পারছি যে 4টে স্টেজে। এবার আমরা একটু করে একটা তোমাকে রুটিন করে দেওয়ার চেষ্টা করবো যে তুমি 4টে স্টেজে আসলে কিভাবে পড়বা, বা ডেলি কতক্ষণ পড়বা, বা তোমার হচ্ছে রুটিনটা কি হবে। দেখো, আমি তোমারে বলি, তোমার ডেলি 10-12 ঘন্টা পড়ার কোনো দরকার নেই। তুমি সিস্টেমেটিক ওয়েতে যদি 6 ঘন্টাও যদি পড়ো, 7 ঘন্টাও যদি পড়ো, তাও তোমার হবে। তো আমি এখানে আমি এখন এখানে দেখো, এই যে এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম তোমাকে, এই যে ধরো তুমি কিভাবে এইচএসসির জন্য তুমি হচ্ছে প্রিপারেশন নিবা, মানে বুয়েটের জন্য কিভাবে প্রিপারেশন নিবা, তারপরে তুমি কি ভুলগুলো করো বা কি ফাঁদে আমরা পড়ি, এগুলো সবগুলো আমি যে ইন্টার লেভেলটা পার করে আসছি, এডমিশন লেভেল, সেখান থেকে বলছি। আমি কাউকে এখানে কোনো কিছু ফলো করেও বলি নাই, বা কাউকে তোমার হইতেছে যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। এটা পার্সন টু পার্সন প্রিপারেশনটা ভেরি করে। তো আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, অন্যজনের জন্য আরেক রকম হবে। আমি তোমাকে বলতেছি না যে তুমি আমার মতোই করো, কিন্তু আমি তোমাকে জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি, তুমি এভাবে করতে পারো জিনিসটা, কিন্তু এটা তোমাকে ফলো করতে বলতেছি না পিওরলি ভাবে। আচ্ছা, তাহলে এখন দেখো, ফার্স্টে আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে এইচএসসি ফার্স্ট স্টেজটা নিয়ে, মানে যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের জন্য আমি মনে করি যে মিনিমাম আসলে 6 ঘন্টা যদি পড়ো তাহলে মোর দেন এনাফ। তাহলে তুমি কি করবা, আমি একটা রুটিন করে দিয়েছি স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত। ধরো তুমি ফার্স্ট আওয়ারটা ফিজিক্স পড়লা, এটাও তুমি ফিজিক্স পড়লা, দেন এটাও তুমি ফিজিক্স। সো এখানে তাহলে ফার্স্ট এই তোমার হচ্ছে স্যাটারডেতে প্রতিদিন তুমি 1 ঘন্টা, স্যাটারডে থেকে স্টার্ট করে ফ্রাইডে পর্যন্ত তুমি ধরো 1 আওয়ার করে তুমি ফিজিক্স পড়লা, দেন এই 1 আওয়ারে থাকবে তোমার কেমিস্ট্রি। তারপর এই আওয়ারে ধরো ডেলি তুমি 1 ঘন্টা করে ম্যাথ পড়লা। তাহলে দেখো, তুমি হচ্ছে যে প্রতিদিন 1 ঘন্টা করে ফিজিক্স পড়লা, 1 ঘন্টা করে কেমিস্ট্রি পড়লা, 1 ঘন্টা করে ম্যাথ করলা, তাহলে এটা কিন্তু মোর দেন এনাফ। কারণ কেন ভাই, এটা যদি তুমি ডেলি করার চেষ্টা করো, আসলে ডেলি তো করা সম্ভব হয় না, কারণ তোমার দেখা যাবে অনেকদিন হচ্ছে মিস হয়ে যাবে। সো টেনশন নেওয়ার কিছু না ভাই, এটা শুধু তোমার মিস না, এটা সবারই মিস হইতো, এটা আমার নিজেরও মিস হইতো জিনিসটা, যে আমি এমন না যে আমরা ডেলি পড়তাম, এরকম না। বিষয়টা হচ্ছে তবে ডেলি পড়ার চেষ্টা করতাম, কিন্তু ডেলি পড়া কখনোই হইতো না। দেখা যেত সপ্তাহে মিনিমাম একদিন তোমার এরকম ডিস্ট্রাকশন ঘটবেই, মানে তোমার একদিন পড়তে ইচ্ছা করবে না, এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। সো আশা করি তোমরা এটা নিয়ে, এটা তোমরা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই। দেন দেখো, এরপরে যে স্লটটা রাখা হয়েছে বা খালি জায়গাটা রাখা হয়েছে, এটা হচ্ছে সূত্র প্র্যাকটিসের জন্য। এটা জিনিসটা করবা তুমি 30 মিনিট করে। ধরো তুমি আজকে ফিজিক্সের সূত্র প্র্যাকটিস করলা, কালকে তুমি হচ্ছে যে ম্যাথের সূত্র প্র্যাকটিস করবা, দেন তুমি হচ্ছে যে কেমিস্ট্রি সূত্র প্র্যাকটিস করবা, তারপরে তুমি আবার ধরো ফিজিক্সের সূত্র, তারপরে ধরো তুমি এখানে ম্যাথের সূত্র, তারপরে ধরো তুমি এখানে কেমিস্ট্রির সূত্র। আর এইখানে গিয়ে যেটা করবা সেটা হইতেছে চেষ্টা, এখানে গিয়ে তোমার আর সূত্র দেখো, এই যে 30 মিনিট যেগুলো আছে না, এগুলো কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবা, মানে ফিজিক্সের সূত্রগুলো কিন্তু তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, তুমি যে কেমিস্ট্রি সূত্রগুলো আছে না, তোমার এগুলো কিন্তু তুমি দেখে দেখে প্র্যাকটিস করবা, মানে লিখে লিখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তবে আমি চেষ্টা করবো যে আমরা একটা তোমার হচ্ছে যে বিভিন্ন এই লেকচারগুলোতে তোমার এই যে ধরো প্রতি চ্যাপ্টার ওয়াইজ সূত্র কি কি হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের, আমরা এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তারপর যে লাস্ট যে ফ্রাইডে যে দিনটা, এই দিনটা আছে, এই দিনটাতে কি হবে, তুমি আর কোনো সূত্র লিখবা না। তুমি কি করবে, এই যে বাকি 6 দিন যে সূত্রগুলো তুমি লিখে লিখে প্র্যাকটিস করছো না, এগুলো জাস্ট একটু তোমার চোখ বুলায় যাবা, তাহলে তোমার দেখবে জিনিসটা আরো ভালো করে মনে থাকতেছে। আচ্ছা, পরবর্তী যে 1 আওয়ারটা আছে, এই 1 আওয়ারে 5 দিন তুমি বায়োলজি পড়বা। ধরো 5 দিন তুমি বায়োলজি পড়লা, বায়ো 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 এবং বায়ো, 5 দিন তুমি বায়োলজি পড়লা। আর 2 দিন তুমি আইসিটি পড়বা, এই 2 দিনে, ঠিক আছে? তাহলে এগুলো যদি পড়ে রাখো, তাহলে তোমার দেখবা প্রেশার কমে যাচ্ছে। এগুলো 1 আওয়ার করে পড়বা, তাহলে 5 দিন তুমি বায়োলজি আর 1 দিন তুমি আইসিটি পড়বা। আচ্ছা, তারপরে যে এর পরবর্তী যে 1 আওয়ারটা আছে, এর মধ্যে তোমার হচ্ছে যে 4 দিন তুমি ইংলিশ পড়বা। ধরো এখানে ইংলিশ পড়লা, এখানেও ইংলিশ পড়লা, এখানেও তোমার হচ্ছে ইংলিশ পড়লা, দেন তুমি ধরো এখানেও ইংলিশ পড়লা, দেন আর বাকি যে 3 দিন আছে, এই 3 দিন তুমি বাংলা পড়বা। কারণ এগুলো আসলে সমান তালে পড়া লাগবে, কারণ আমি বললাম তুমি যেহেতু ফার্স্ট ইয়ারে, এইচএসসি যেহেতু ফার্স্ট ইয়ারে, তাহলে তোমার কিন্তু মোটামুটি একটা
এ প্লাস বা গোল্ডেন আসলে সবারই টার্গেট থাকে। সো আসলে এটার জন্য একটু আমাদের একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, আমরা আর একটা লেকচার আলোচনা করবো যে তুমি বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য আসলে কত পয়েন্ট লাগে। আসলে এরকম তোমার হচ্ছে এটা প্রতি বছরই আসলে এটা মানে ডিফারেন্ট হয় বা ভেরি করে জিনিসটা। আচ্ছা, এই যে 30 মিনিট যেটা আছে, এই 30 মিনিট হচ্ছে তুমি করবা যেটা, সেটা হচ্ছে কোয়েশ্চন ব্যাংক সলভ করবা। এই 30 মিনিটে তুমি হচ্ছে যে কোয়েশ্চন ব্যাংক সলভ করবা। কোয়েশ্চন ব্যাংকগুলো আসলে অনেক কোচিং সেন্টারেরই আছে, উদ্ভাসের আছে, ওমেগার আছে, আর অনেকগুলা কোচিং সেন্টারই আছে। তো তুমি যে কোনো একটা কোয়েশ্চন ব্যাংক নিয়ে সলভ করলেই চলবে, কারণ সবগুলোর তো কোয়েশ্চন সেমই হয়। আচ্ছা, তাহলে এই ধরো তুমি হচ্ছে আজকে ফিজিক্সের কোয়েশ্চন ব্যাংক সলভ করলা, কালকে ধরো তুমি কেমিস্ট্রি সলভ করলা, পরের দিন ধরো তুমি ম্যাথ সলভ করলা। এভাবে তুমি ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে তোমার হইতেছে ম্যাথ, আর এই দিন দিয়ে তুমি রিভিশন দিবা। কি রিভিশন দিবা? এই যে তুমি বাকি 6 দিন যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংকগুলো সলভ করে আসছো, কি কি ছিল জাস্ট একটু করে চোখ বুলাই আসবে, এগুলো লেখার দরকার নাই। কিন্তু এই যে প্রথম 6 দিন এগুলো কিন্তু তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা। সো এটা হচ্ছে তোমার যারা ফার্স্ট ইয়ারে পড়ে তাদের জন্য তোমার একটা, আমি এভাবে ফার্স্ট ইয়ারে এই রুটিনটা ফলো করতাম। আমি বারবার বলতেছি, কখনোই তুমি ডেইলি রুটিনটা ফলো করতে পারবা না। দেখা যাবে সপ্তাহে হয়তো এরকম একদিন তুমি ফলো করতে পারতেছো না, 2 দিন ফলো করতে পারতেছো না। এটা নিয়ে টেনশন করার কিছু নাই ভাই, এটা সবারই হয়। সো এটা নিয়ে টেনশন না করে তুমি জাস্ট আগায় যাবা জিনিসটা। এবার আসলে যারা সেকেন্ড ইয়ারে পড়ো তারা কি করবা? সেকেন্ড ইয়ারের জন্য আমি তোমাকে দেখাই, সেম ভাবে তারা এখানে ফিজিক্স গুলা পড়বা, এখানে তুমি কেমিস্ট্রি পড়বা, এখানে তুমি ম্যাথ পড়বা। তারপর এই যে স্লটটা দেখতেছো, এই স্লটটা হচ্ছে সূত্র প্র্যাকটিসের জন্য। সাপোজ ধরো ফিজিক্স করলা, এরপরে কেমিস্ট্রি করলা, এরপরে তোমার হচ্ছে ম্যাথ করলা, তারপরে ধরো তুমি আবার ফিজিক্স করলা, তারপরে তোমার হচ্ছে এখানে কেমিস্ট্রি পড়লা, দেন তুমি ম্যাথ করলা। আর এই দিন গিয়ে তুমি হচ্ছে যে ফুলটা কি দিবা বলো তো? এই যে 6টা দিন যে পড়ে আসছো এটাকে রিভিশন দিবা। সেই কাজটা আমি করতাম জিনিসটা। আচ্ছা, এই স্লটটাও তোমার হচ্ছে সূত্র প্র্যাকটিসের জন্য। এই সূত্রটা হচ্ছে যে সেকেন্ড ইয়ারের সূত্র প্র্যাকটিস করার জন্য, এই স্লটটা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারের সূত্র প্র্যাকটিস করার জন্য। দ্যাট মিনস তুমি যে ধরো স্যাটারডেতে ফিজিক্সের সূত্র প্র্যাকটিস করলা, এটা সেকেন্ড ইয়ারে কোনো একটা চ্যাপ্টারের হবে, কেমিস্ট্রিটাও সেকেন্ড ইয়ারে কোনো চ্যাপ্টারে, ম্যাথও সেকেন্ড ইয়ারে কোনো চ্যাপ্টারে, ফিজিক্সও সেকেন্ড ইয়ারে কোনো চ্যাপ্টার। সেম ভাবে শুধুমাত্র এই স্লটে সেকেন্ড ইয়ারের সূত্র প্র্যাকটিস করবা। কিন্তু পাশে যে স্লটটা দেখতেছো, সাপোজ ধরো আজকে ফিজিক্স করলা, তাহলে এখানে ম্যাথ করবা। তো ম্যাথ ফার্স্ট ইয়ারে কোনো একটা চ্যাপ্টারের সূত্র প্র্যাকটিস করবা। কারণ দেখো, তুমি যদি শুধুমাত্র সেকেন্ড ইয়ার পড়তে থাকো, ফার্স্ট ইয়ারে পরে কিন্তু তুমি কিন্তু ভুলে যাবা। সো এটা ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। সো তুমি যদি একটু করে ডেলি যদি 30 মিনিট, বেশি না কিন্তু, দেখো 30টা মিনিট কিন্তু বেশি না। সো তোমার যদি করো তাহলে তোমার কিন্তু ফার্স্ট ইয়ারের পড়াগুলো আর আয়ত্ত থাকতেছে, মানে তুমি একেবারে ভুলে যাবা না। হয়তো কিছু জিনিস ভুলে যাবা, কিন্তু একেবারে তুমি ভুলে যাবা না। তো সেম ভাবে তো এখানে তুমি কেমিস্ট্রি করলা, তারপরে তোমার এখানে তুমি ফিজিক্স করবা, এটা ধরো ফার্স্ট ইয়ারের একটা। এখানে ম্যাথ করলা, তাহলে তুমি এখানে কেমিস্ট্রি করবা, ফার্স্ট ইয়ারের একটা। দেন ধরো তুমি এখানে আবার ম্যাথ করলা, ফার্স্ট ইয়ারের একটা। দেন তুমি এখানে আবার ফিজিক্স করলা, ফার্স্ট ইয়ারের একটা। দেন তুমি এখানে আবার কেমিস্ট্রি করলা, ফার্স্ট ইয়ারের একটা চ্যাপ্টার। আর এইখানে গিয়ে তুমি হচ্ছে যা এই 6 দিনে করছো সূত্র প্র্যাকটিস, এগুলো একটু করে জাস্ট নিজে নিজে একবার রিডিং করে নিবা বা তুমি একবার প্র্যাকটিস করে নিবা। সেম ভাবে তুমি এখানেও এই যে 5 দিন তুমি বায়োলজি পড়বা, 5 দিন তুমি বায়োলজি পড়বা, আর 2 দিন তুমি আইসিটি পড়বা। 5 দিন তুমি বায়োলজি পড়বা, আর তুমি 2 দিন হচ্ছে যে আইসিটি পড়বা। দেখো ভাই, এটা কিন্তু আমি মেডিকেলের প্রিপারেশনের জন্য দিচ্ছি না। মেডিকেলের যাদের টার্গেট মেডিকেল তাদের জন্য কিন্তু এই প্রিপারেশনটা এইভাবে না। তুমি যাদের জন্য মেডিকেল তাদের জন্য অন্য রকমের প্রিপারেশন, কারণ তোমার প্রতিদিন তাহলে ফিজিক্স পড়ার দরকার নেই, প্রতিদিন তোমার কেমিস্ট্রি পড়ার দরকার নাই। সেক্ষেত্রে যাদের মেডিকেল প্রিপারেশন তাদের কিন্তু মোটামুটি ডেইলি বায়োলজি পড়তে হবে। আর তুমি এখানে আইসিটি পড়বা 2 দিন। আর এরপরের যে 1 আওয়ারটা আছে, 4 দিন পড়বা তুমি ইংলিশ, 3 দিন পড়বা তুমি বাংলা। সেম ভাবে তুমি এখানে কি করবা বলো তো? এই ক্ষেত্রে তুমি করবা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক সলভ করবা। ধরো আজকে তুমি ফিজিক্সের 30 মিনিট করে ফিজিক্স করলা, কালকে তুমি কেমিস্ট্রি করলা, পরের দিন তুমি ম্যাথ করলা, তারপরে তুমি এখানে আবার ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, এরপরে তোমার হচ্ছে ম্যাথ। আর লাস্টের দিন গিয়ে তুমি হচ্ছে জাস্ট ডিভিশন দিবা তোমার কি কি এই 6 দিনে তুমি কি কি পড়ছো। আচ্ছা, সো এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। তো এইখানে তুমি হচ্ছে যে, আচ্ছা একটা জিনিস আমি এখানে যে বলছিলাম যে তোমার হলো যে ভাই তুমি মিনিমাম, দেখো এখানে আমরা একটা জিনিস বলছিলাম যে যারা সেকেন্ড ইয়ারের প্রিপারেশন নিবা তারা মিনিমাম প্রতি উইকে একবার করে রিভিশন দিবা ফার্স্ট ইয়ারের পড়াগুলা। এটা তাহলে কোন দিন দিবা আমি তোমাকে দেখাই দিই। তুমি এখান থেকে সপ্তাহে, আমি বেসিক্যালি শুক্রবারকে চুজ করতাম। এই যে শুক্রবার যেটা ছিল, এই দিন হচ্ছে দেখতেছো যে এই যে ফিজিক্স এগুলো দেখতেছো, এই যে ফিজিক্স এটা আমি ফার্স্ট ইয়ারে কোনো একটা চ্যাপ্টার পড়তাম, কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারে কোনো একটা চ্যাপ্টার পড়তাম, ম্যাথের ফার্স্ট ইয়ারে কোনো একটা চ্যাপ্টার। সো এইভাবে তুমি একটু ফার্স্ট ইয়ারে, এই যে ফ্রাইডেতে তুমি একটু ফার্স্ট ইয়ারে পড়াগুলো পড়তে পারো। এই যে বাকি 6 দিন দেখতেছো, এই 6 দিনে তুমি শুধুমাত্র সেকেন্ড ইয়ারে পড়াই পড়বা। আর বাকি একটা দিন, সপ্তাহে একটা দিন আসলে বের করে একটু তোমাকে ফার্স্ট ইয়ারে প্র্যাকটিস করতে পারলে তোমার জিনিসটা আসলে ভালো হবে। আচ্ছা, তাহলে এইবার দেখো এখানে
সরি, এখানে এটা তো তুমি ফার্স্ট স্টেজে বলে ফেললাম, সেকেন্ড স্টেজে যারা আসো এখানে না, তোমার তারা যারা এই যে সেকেন্ড স্টেজে যারা আসো তারা কি করবা বলো তো, তারা জাস্ট এই যে ফ্রাইডে আছে, এই ফ্রাইডেতে চেষ্টা করবা যে একটু করে তোমার ফার্স্ট ইয়ারের পড়াগুলো পড়ার জন্য, আর বাকি 6টা দিন আসলে তোমার সেকেন্ড ইয়ারে পড়াটা পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবে তোমার আসলে ফার্স্ট ইয়ারে তুমি একেবারে ভুলে যাবা না, তো তোমার জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা, দেন আসতেছে এইচএসসি যারা থার্ড স্টেজ, আর আরেকটা জিনিস বলে রাখি, যারা একদম ফার্স্ট স্টেজে তাদের মোটামুটি ধরো ডেইলি 6 ঘন্টা করলে পড়লে মোর দেন এনাফ। আবার তোমার হচ্ছে যারা সেকেন্ড ইয়ারে তারা হচ্ছে 6 আর 30 মিনিট করে যদি ডেইলি পড়ো তাহলে তোমার এটার জন্য আসলে এনাফ। আর যারা এরপরে যারা এবার এইচএসসি থার্ড স্টেজ যারা কমপ্লিট টেস্ট এক্সাম দিয়ে ফেলছো মানে এইচএসসি রাখ পর্যন্ত, তোমাদের আসলে একটু বেশি পড়তে হবে। তোমরা এখানে আমি ধরে দিলাম মিনিমাম তোমার 7 ঘন্টা পড়তে হবে, আরো বেশি পড়তে পারলে ভালো। আচ্ছা, কি করবা, সেম হিসাবে এখানে ফিজিক্স, তারপর এখানে কেমিস্ট্রি, দেন এখানে তোমার ম্যাথ, তারপর এই যে স্লটটা এটা হচ্ছে সূত্র প্র্যাকটিস, এটা ধরো তোমার সেকেন্ড ইয়ারের সূত্রগুলো প্র্যাকটিস করবা, দ্যাট মিনস ফিজিক্স, কেমিস্ট্রি, দেন তোমার হচ্ছে ম্যাথ, আবার তুমি ফিজিক্স পড়বা, কেমিস্ট্রি সূত্র প্র্যাকটিস করবা, ডেইলি আধা ঘন্টা করে ম্যাথ করবা, আর এখানে গিয়ে তুমি হচ্ছে রিভিশন দিবা জিনিসগুলোকে, কি এই 6 দিনে তুমি কি কি পড়ে আসছো। দেন সেম ভাবে এখানে ফিজিক্স পড়বা, কিন্তু এই সূত্রগুলা সেকেন্ড স্লটের যে সূত্রগুলো এগুলো হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারের সূত্র পড়বা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে তোমার হচ্ছে সেম ভাবে তোমার এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং তুমি এখানে ম্যাথ করবা, এবং দেন এই লাস্টের দিন গিয়ে তুমি জাস্ট এগুলা যা এই 6 দিনে যা পড়ে আসছো একটু করে রিভিশন দিয়ে ফেলবা। আচ্ছা, দেন আস্তে আস্তে তোমার এখানের মধ্যে, দেন এইবারে গিয়ে এখানে গিয়ে আসলে এটা অবহেলা করা যাবে না, তোমার এখানে বায়োলজি আসলে প্রতিদিন পড়তে হবে। এখানে গিয়ে বায়োলজি হচ্ছে তুমি এই টেস্ট এক্সামের পরে গিয়ে, কারণ বায়োলজিটা আমরা ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিই তারা বায়োলজিটা একটু কম পড়ি, এটা আমি নিজেও কম পড়তাম, সো একটু তোমার বায়োলজিটা ডেইলি পড়া লাগবে। আর এরপরে যেটা আসতেছে তোমার হচ্ছে ইংলিশের যে ব্যাপারটা, ইংলিশ তুমি ধরো 5 দিন পড়লা, আগে তুমি 4 দিন পড়তা, এবার তুমি ইংলিশ 5 দিন পড়বা। তারপরে তোমার হচ্ছে যে দেখা যাবে এই যে 2 দিন আছে না, এই 2 দিনে তুমি আইসিটি কে পড়ো, এখানে তুমি আইসিটি কে পড়ো। আর বাংলা যেটা আছে, বাংলাটা কিন্তু একটু কঠিন হয়, মানে সেকেন্ড ইয়ারে তোমার ফার্স্ট ইয়ারে বাংলা অনেক পড়া থাকে, সেকেন্ড ইয়ারে অনেক পড়া থাকে, বাংলা তুমি 6 দিন পড়বা, বাংলাকে তুমি হচ্ছে যে বেসিক্যালি 6 দিন পড়বা, একদিন তুমি মাঝখানে আইসিটি পড়বা বাংলার জায়গায়, এখানে বাংলা, এখানে বাংলা। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমার, সেটা হচ্ছে যে এই যে যেহেতু তুমি টেক্সট এক্সাম দিয়ে ফেলছো, তাহলে তোমার কিন্তু ফার্স্ট ইয়ারে পড়াও শেষ, সেকেন্ড ইয়ারে পড়াও শেষ। তাহলে ধরো তুমি যেটা করবা, আমি যেটা করতাম সেটা হচ্ছে যে যে কোনো 3 দিন, ধরো এই ফিজিক্স 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 তো এই 3 দিন আমি ফিজিক্সের ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টার শেষ করতাম, আর বাকি 3 দিনে সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার শেষ করতাম। আর যে ফ্রাইডে আছে এইটাতে আমি এই যে ফার্স্ট ইয়ারে যে চ্যাপ্টার শেষ করছি এবং সেকেন্ড ইয়ারে যে চ্যাপ্টার শেষ করছি এইটার উপরে আমি তোমার হচ্ছে টেস্ট পেপার সলভ করতাম, মানে যে চ্যাপ্টারগুলো আমরা শেষ করছি। তাহলে এই ধরো এই প্রথম 3 দিন তুমি ফিজিক্সের ধরো একটা চ্যাপ্টার শেষ করছো, তারপর ধরো এই যে রিভিশন দেয় আর কি, এই ধরো তুমি লাস্টের 3 দিনে তুমি 2-3 দিনে তুমি হচ্ছে যে ফিজিক্সের ধরো সেকেন্ড ইয়ারের কোনটা ধরো তুমি হচ্ছে যে স্থিরতরিৎ শেষ করছো, দেন তুমি ফ্রাইডেতে গিয়ে এই ফিজিক্স এই তুমি ভেক্টর চ্যাপ্টার এবং তোমার যে স্থিরতরিৎ চ্যাপ্টারের টেস্ট পেপারগুলো সলভ করে ফেলবা। সো তোমার হচ্ছে এগুলো হচ্ছে তোমার মেইন বেসিক জিনিস। আর এখানের মধ্যে আরেকটা জিনিস মনে রাখবা, তোমাদের হচ্ছে যে যেহেতু এখানের মধ্যে কি হয় দেখো তো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে আসলে বেসিক্যালি এমসিকিউ থাকে, মোটামুটি এমসিকিউ থাকে তোমার হচ্ছে 25টা করে। আচ্ছা, সো এগুলো তোমার কিন্তু খুব তাড়াতাড়ি সময় আনসার করতে হয়। সো তুমি যেটা করবা, তুমি এইটার বাইরেও চেষ্টা করবা যে ডেইলি, ধরো ডেইলি না, ধরো তুমি সপ্তাহে ধরো 2 দিন, এই যে এই রুটিনের বাইরে গিয়ে সপ্তাহে 2 দিন তুমি একটু করে টেস্ট পেপারে যে এমসিকিউ গুলো আছে না এগুলো সলভ করার একটু চেষ্টা করবা। এটা করতে পারলে ভালো, না করতে পারলে কোনো সমস্যা নেই, আসলে জিনিসটা কভার হয়ে যায়, কিন্তু তুমি যদি করতে পারো সেটা তোমার আসলে অনেক ভালো জিনিস। আচ্ছা, সো চলো আমরা তাহলে এরপর এটাতে যাই। এবার যারা হচ্ছে কমপ্লিট এইচএসসি এক্সাম দিয়ে ফেলছে তাদের জন্য আসলে কতটুকু পড়া দরকার। দেখো তাদের জন্য আসলে মিনিমাম 8 ঘন্টা আসলে, দেখো এটা আসলে এখানে আমি একটা জিনিস একটু করে ক্লিয়ার করতে চাই, সেটা হইতেছে তোমার আসলে এখানে তুমি কয় ঘন্টা পড়ছো সেটা কিন্তু ম্যাটার না, তোমার এখানে ম্যাটার হইতেছে যে তুমি আসলে মনোযোগ দিয়ে পড়তে হবে এখানে। হ্যাঁ, তুমি কতক্ষণ পড়ছো সেটা ম্যাটার না, অনেকে দেখা যাবে যে 5 ঘন্টা পরেও খুব ভালো করে ফেলতেছে, অনেকে দেখা যাবে 15 ঘন্টা পরেও কোনো লাভ হইতেছে না। কিন্তু এখানে তোমার হচ্ছে যে একটা যে মিনিমাম যে স্টেজ আছে না, আমি এখানে কিন্তু আমার কথা বলতেছি, আমি অন্য 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 কে কিভাবে পড়ছে সেটা আমি জানি না, আমি জাস্ট আমার কথা বলতেছি যে আমি মিনিমাম চেষ্টা করতাম যে টেস্ট মানে এইচএসসির এক্সামের পরে মানে এডমিশনের আগে 7-8 ঘন্টা এইভাবে পড়ার চেষ্টা করতাম। আমি বারবার বলতেছি ডেলি এটা হবে না, তোমার হচ্ছে যে চেষ্টা করবো যে ডেলি করা, কিন্তু ডেলি তোমার কখনো এটা হবে না, আসলে দেখা যাবে 1-2 দিন একটু ডিস্ট্রাকশন করতেছে, সো এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। এইবারে কি হবে আমি তোমার বলে, দেখো এইবারে গিয়ে যেহেতু তুমি টেস্ট এক্সামটা কমপ্লিট করে ফেলছো, দেখো এখানে আমি তোমার জিনিসটা একটু করে বুঝাই। এখানে গিয়ে কি হবে দেখো, তোমার টেস্ট এক্সাম কমপ্লিট করার পরে তোমার যদি শুধুমাত্র বুয়েটে পরীক্ষা দিতে হয়, তাহলে তোমার পড়া লাগতেছে শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ।
কিন্তু তুমি যদি ডিউতে এক্সাম দিতে চাও, ডিউতে যদি তুমি ভালো করতে চাও, তাহলে তোমার কিন্তু বায়োলজি পড়া লাগবে, বায়ো পড়া লাগবে। আবার তুমি যদি সাস্ট এবং কুয়েটে যদি করতে চাও এবং রুয়েটে যদি দেখো, তাহলে তোমার কিন্তু ইংলিশটাও একটু পড়া লাগতেছে, তাই না? এখানে কিন্তু ইংলিশও আসে। তাহলে আমি কি করতাম, আমি তোমাকে বলি। আমি যেটা করতাম, তোমার হলো যে স্যাটারডে, এই যে প্রত্যেকটাতে, এবারে তোমার কিন্তু ফিজিক্স গুলো 2 ঘন্টা করে পড়তে হবে। সেম ভাবে কেমিস্ট্রি পড়তে হবে কয় ঘন্টা, 2 ঘন্টা করে। তারপর যে ম্যাথ আছে, ম্যাথটাও তোমার হচ্ছে 2 ঘন্টা করে করা লাগবে। তারপর এইখানে স্লটে আবার আগের মতো সূত্র প্র্যাকটিস করবা। ধরো এটা সেকেন্ড ইয়ারের সূত্র, এখানে সূত্র থাকবে তোমার হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের সূত্র। সাপোজ এখানে তুমি ফিজিক্স করলা, এখানে তোমার তাহলে কেমিস্ট্রি করলা, এখানে তুমি তাহলে ধরো ম্যাথ করলা, দেন তুমি আবার এখানে ফিজিক্স করবা পরের দিন, আবার এখানে কেমিস্ট্রি করবা। রুটিনটা কিন্তু প্রায় সিমিলার। দেখো তুমি যদি এটা অনেকদিন ধরে ফলো করো, তাহলে সাথে তুমি কিন্তু ইউজ টু হয়ে যাবে জিনিসটা, বা অভ্যস্ত হয়ে যাবে তুমি, তোমার এটা। সেটা ফলো করতে তোমার আসলে অনেক সুবিধা হবে। সো তোমার হচ্ছে এখানে গিয়ে লাস্ট দিন গিয়ে তুমি হচ্ছে মোটামুটি একটু করে রিভাইজ দিবা যে কি কি সূত্র পড়ছো এই উইকে। আবার ধরো তুমি ফিজিক্স পড়ল, এখানে ধরো ফিজিক্স তো ধরো তুমি পাশে পড়ছো, আমরা চলো এই দিন আর ফিজিক্স না পড়ি, এই দিন চলো আমরা তাহলে তোমার কেমিস্ট্রি পড়ি। আমরা তাহলে ধরো তুমি ফিজিক্স পড়ছো এখানে, তাহলে ফার্স্ট পেপারে তুমি হচ্ছে কেমিস্ট্রি সূত্র প্র্যাকটিস করবা 30 মিনিট। তারপরে তোমার এখানে ধরো ম্যাথের সূত্র প্র্যাকটিস করবা, দেন তুমি আবার এখানে ফিজিক্স করবা, তারপর তোমার এখানে কেমিস্ট্রি করবা, দেন তুমি ম্যাথ করবা, দেন ধরো তুমি এখানে আবার ফিজিক্স করবা। এটা ফার্স্ট ইয়ারের, এবং এখানে লাস্টে গিয়ে তুমি হচ্ছে রিভিশন দিবা। আচ্ছা, এইবার আস্তে আস্তে বায়োলজির ব্যাপারটা এবং তোমার হচ্ছে যে পেয়ার ব্যাপারটা, ইংলিশের ব্যাপারটা। দেখো এখানে আমি যেটা করতাম, 4 দিন হচ্ছে আমি বায়োলজি পড়তাম, 4 দিন হচ্ছে আমি বায়োলজি পড়তাম বেসিক্যালি। আর তোমার 3 দিন যেটা আছে, 3 দিন হচ্ছে আমি ইংলিশ পড়তাম। আচ্ছা, কোত্থেকে কি পড়বো আমি সব তোমাকে দেখাই দিব, যে তোমার আবার গাজী আজমল বা আবুল হাসান স্যারের বইগুলো পড়ার দরকার নাই। কিভাবে কি পড়বো আমি সব তোমাকে দেখাই দিব। আমরা তো এটার পর আরেকটা কোয়েশ্চেন আছে যে কোন বই কি কোত্থেকে পড়বো। আচ্ছা, তারপরে বায়োলজি যেটা আছে, ধরো তুমি বায়োলজি এই দিন পড়লা তুমি বোটানি, পরের দিন তুমি বোটানি পড়লা, এই 2 দিনে বোটানি একটা চ্যাপ্টার শেষ করে ফেলো, জুলজি এবং জুলজি পরে একটা চ্যাপ্টার শেষ করে ফেলো। এরপরে লেখা আছে আনলিমিটেড। এটা মানে হচ্ছে যে তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। এই আনলিমিটেড বলতে আসলে কি বোঝাচ্ছি, এটার জন্য কোনো টাইম লিমিট নাই। ধরো এখানে ফিজিক্স 2 ঘন্টা বললা, কেমিস্ট্রি 2 ঘন্টা, ম্যাথ 2 ঘন্টা। আনলিমিটেড বলতে বোঝাচ্ছি এখানে তুমি কোয়েশ্চন ব্যাংক সলভ করবা তোমার যতক্ষণ ইচ্ছা করে, তোমার যতক্ষণ ইচ্ছা করে। এটা আসলে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। সো এই দিন আসলে প্রত্যেকটা দিন তুমি হচ্ছে এটা চেষ্টা করবা করার, তাহলে দেখবো খুব ভালো হচ্ছে জিনিসটা। হ্যাঁ, কিন্তু তুমি চেষ্টা করবা যে ভাই ডেইলি যেন তুমি মিনিমাম 8 ঘন্টা পড়ো, বেশি পড়তে পারলে আরো ভালো। সো এটা আসলে তোমার একটু একটা গাইডলাইন দিলাম আর কি, জিনিসটা তোমাকে এটাই ফলো করতে হবে বলে কথা নাই। তুমি চাইলে তোমার ইচ্ছা মতো করতে পারো, কিন্তু এটা জাস্ট আমি ফলো করতাম। হ্যাঁ, তো আমি ফলো করার কারণে দেখো আমি শুধুমাত্র বুয়েটের প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমার অন্যগুলো তো আসলে আশা আশা করি মানে তোমার চেষ্টা আসলে ভালোভাবে হয়ে গেছিল জিনিসটা। হ্যাঁ, সো তুমি যদি এভাবে যদি পড়ো, তোমার আশা করি তোমারও হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এবার আসতেছে কি কি বই পড়তে হবে। আচ্ছা, এখানে হইতেছে আমি কিছু বইয়ের নাম বলবো ভাই। প্রথমেই বলে রাখি, কোনো প্রতিষ্ঠানের সাথে আমার আর্থিক কোনো লেনদেনের সম্পর্ক নেই, কোনো কাউকে আমি প্রমোট করতেছি না। হ্যাঁ, তো চলো তাহলে জাস্ট আমি জিনিসটা একটু করে দেখাই। কিন্তু এটা আমি পড়তাম বলে তোমাকে জিনিসগুলো আমি বলতেছি, এটা আমি পড়তাম। অনেক বই আরো আরো ভালো বই আছে, তোমরা চাইলে ওগুলোকেও নিতে পারো। দেখো কি কি বই পড়তে হবে ফিজিক্সের জন্য। ফিজিক্সের জন্য তুমি যেটা করবা, প্রথমে তুমি হচ্ছে একটা নতুন বই কিনবা। আচ্ছা, নতুন বই কেন কিনবা? নতুন বই কিনে তোমাকে আমি পড়তে বলতেছি না। নতুন বই কিনবা তুমি হচ্ছে সিলেবাস জানার জন্য, মানে তোমার সিলেবাসে কি কি আছে এটা জানার জন্য। দেন তাহলে ফিজিক্সে তুমি প্রথমে একটা নতুন বই কিনছো, তারপরে তুমি যেটা করবা, তুমি হচ্ছে যে এই ফিজিক্সের জন্য এরপরে কি করবা, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক সলভ করবা। সেটা হইতে পারে উদ্ভাসের, সেটা হইতে পারে ওমেগার, হইতে পারে আরো অনেকগুলো যেগুলো আছে ওগুলার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক সলভ করবা। একটা কিনলেই চলবে, কারণ সবগুলো কেনার দরকার নেই, কারণ সবগুলো তোমার হচ্ছে সেম জিনিসই আছে। তারপরে তুমি হচ্ছে এখানে গাণিতিক পদার্থবিজ্ঞান করতে পারো, গাণিতিক পদার্থবিজ্ঞান করতে পারো। তো আমি গাণিতিক পদার্থবিজ্ঞানের জন্য কিনছিলাম হচ্ছে তোমার পাঞ্জেরিটা, ওইটা আসলে টাইপ ভিত্তিক দেওয়া ছিল। তো পাঞ্জেরি প্রকাশনে যেটা আছে পাঞ্জেরি, এটাতে আসলে তোমার টাইপ ভিত্তিক থাকে, এটা তুমি চাইলে এখান থেকে করতে পারো। আচ্ছা, তো এটা তো গেল তোমার ফিজিক্সে। দেখো এখানে তুমি তাহলে কি করবা, ফিজিক্সে তুমি হচ্ছে নতুন বই সিলেবাস থেকে করবা, তারপর তো এটা জাস্ট সিলেবাস দেখার জন্য করবা। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক করবা, দেন তুমি হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান করবা। তারপর আরেকটা জিনিস যেটা করতে পারো, সেটা হইতেছে তোমার এখানের মধ্যে তুমি টেস্ট পেপার সলভ করতে পারো। টেস্ট পেপার সলভ করলে তোমার অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নগুলোর উপর একটু দখল ভালো হবে। আচ্ছা, তো এটা গেল ফিজিক্সের পার্ট। আরেকটা জিনিস আছে, দেখো ফিজিক্সে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখো এই যে পার্ট গুলো দেখলা না, এগুলো কিন্তু খালি রিটেন পার্টের জন্য বললাম, তাই না ভাই?
দেখো কেন রিটার্ন পার্ট, কারণ কোয়েশ্চেন ব্যাংক তুমি হচ্ছে যে মোটামুটি ধরো রিটার্ন পার্টগুলো প্র্যাকটিস করো, তাহলে তুমি এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, তো এগুলো তুমি এমসিকিউ গুলো অনেক সময় কাজে লাগে। যেমন কুয়েটে তো এমসিকিউ, কিন্তু বুয়েট, চুয়েট এবং রুয়েট এই তিনটাতে কিন্তু রিটার্ন। সো কুয়েটে এমসিকিউ, তো কুয়েটে এমসিকিউর জন্য তুমি এটা এমসিকিউটা করলা, কিন্তু তারপরে মেইনলি তো তোমার রিটার্নই করতেছো তুমি, তাই না? গাণিতিক পদার্থবিজ্ঞান এখানেও কিন্তু রিটার্ন, আবার টেস্ট পেপারে তুমি কিন্তু এখানে বেশিরভাগ সময় রিটার্নই করি। এমসিকিউ কিন্তু আমাদের এরকম ভালোভাবে পড়া হয় না। এমসিকিউর জন্য আমরা কি করব, দেখো তুমি রেটিনা ডাইজেস্ট নামের কিছু ছোট ছোট বই আছে, রেটিনা ডাইজেস্ট। তুমি যদি বাজারে গিয়ে রেটিনা ডাইজেস্টের ফিজিক্স বইটা চাও, 100 টাকার মতো দাম নেবে, ছোট বই, কিন্তু এই বইটা আমি বলবো এমসিকিউর জন্য অনেক ভালো একটা বই। কেন ভালো বই, আমি তোমাকে জিনিসটা ব্যাখ্যা করি। দেখো দেখো ফিজিক্সে তোমার হচ্ছে মোটামুটি ধরো বাজারের মধ্যে প্রায় 10-12টা বই আছে, বা আরো বেশি বই আছে। এখন প্রতিটা বইতে তো কিছু না কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, তাই না? দেখা যাবে যে শাহজাহান তপন স্যারের যে বইতে যে ইম্পর্টেন্ট লাইনটা আছে, সেটা আবার দেখা যাবে আমির হোসেন স্যারের বইতে নাই। আবার দেখা যাবে আমির হোসেন স্যারের বইতে যেটা আছে সেটা আবার হচ্ছে তোমার সুশান্ত স্যারের বইতে নাই। তারপর এগুলো আসলে ডিফারেন্ট হয় জিনিসটা, তাই না? যে তোমার হচ্ছে এক একটা বইয়ে এক এক ধরনের তোমার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস থাকে। কিন্তু রেটিনা ডাইজেস্ট যারা যেটা করছে, রেটিনা ডাইজেস্ট ফিজিক্স, ওরা কি করছে, সবগুলা বই থেকে মিলে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলো সবগুলোকে তারা হইতেছে একটা বই, ছোট একটা বইতে নিয়ে আসছে সবগুলো ইম্পর্টেন্ট লাইনকে। তাহলে এই জন্য থিওরিটিক্যাল যতগুলো এমসিকিউ আসে, দেখা যায় যে তাই 95% এমসিকিউ এখান থেকে কমন পড়ে যায়। আসলে 95% কি বলবো, আমার বারে যে এইচএসসি হয়েছিল এখানের মধ্যে ফিজিক্স আসলে অনেকগুলাই যেগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চন, রিটেন তোমার হচ্ছে যে ম্যাথমেটিক্যাল গুলো তোমার তো আর এখানে থাকবে না, কিন্তু যেগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চন, থিওরিটিক্যালের আসলে একটা মেজর অংশ এইখানে রেটিনা ডাইজেস্ট থেকে তুমি চাইলে কমন পাবা। সো রেটিনা ডাইজেস্ট আসলে যেটা করে সেটা হচ্ছে সবগুলো বইকে মিলায়ে একটাতে নিয়ে আসে, মানে সব ইম্পর্টেন্ট জিনিসগুলোকে, ছোট একটা বই, সেটা কিনতে পারো। এটা আমি করতাম জিনিসটা এমসিকিউর জন্য। এরপর আসতে তোমার হচ্ছে ভাই কেমিস্ট্রির মধ্যে। কেমিস্ট্রির মধ্যে তুমি কি করবা, দেখো সবগুলো আসলে সেম জিনিস। সেম জিনিস কেন বলতেছি, দেখো এইখানে তোমার হচ্ছে যে আমি তোমাকে একটু করে বলে দিই, আমি চলো এটাকে কপি করে নিয়ে আসি চাইলে। আচ্ছা আমি এটাকে চলো চলো নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, কেমিস্ট্রিটাকে কাট করে, এরপরে তোমাকে আমি ওখানে দেখাই। চলো এটাকে আমি এখানে নিয়ে গেলাম, এবং দেন হচ্ছে যে আমরা চলো এই জিনিসগুলোকে আসলে আমরা চাইলে কপি করে আনতে পারি, কারণ সবার জন্য স্ট্র্যাটেজি আসলে সেম। সবার জন্য আসলে তোমার সেম ধরনের ঘটনা ঘটবে, সেম ভাবে তুমি হচ্ছে প্রিপারেশন নিবা। ঠিক আছে, তাহলে তোমার দেখবা যে একটা ওয়ে থাকতেছে, একটা ফ্লো থাকতেছে তোমার এখানে পড়ার মধ্যে। সো তুমি হচ্ছে যেখানে কি করবে আমি তোমাকে বলি, তুমি হয়তো যেটা করবে, একটা বই কিনবা সিলেবাস দেখার জন্য, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করবা, আর এখানে হচ্ছে গাণিতিক রসায়ন করবা। গাণিতিক পদার্থবিজ্ঞান করবা না, গাণিতিক রসায়ন করবা। তো গাণিতিক রসায়নের জন্য আসলে অনেকগুলো বই আছে তোমার, চাইলে তুমি হচ্ছে যে লেকচার কিনতে পারো, যা যে কোনো একটা কিছু কিনতে পারো। তো কলেজ প্রকাশনে অনেকগুলো আসলে বই আছে, একটা কিনলেই চলে এখানে আসলে, মানে এই কেমিস্ট্রির জন্য। টেস্ট পেপার করবা, রেটিনা ডাইজেস্ট কেমিস্ট্রি পড়বা। রেটিনা ডাইজেস্টের যে কেমিস্ট্রিটা আছে এটা পড়বা, এটা থেকে আসলে অনেক এমসিকিউ আসে। এটা তো আসলে সেম ঘটনাই ঘটে, সবগুলা বইয়ের আসলে ইম্পর্টেন্ট লাইনগুলোকে একটা জায়গাতে নিয়ে আসা হয়। আচ্ছা, দেন এটা কিন্তু তোমার মেডিকেলের জন্য অনেক তোমাকে হেল্প করবে জিনিসটা, হ্যাঁ, আবার ডিউর এক্সামের জন্য তোমাকে অনেক হেল্প করবে, মানে এই বইগুলো আসলে। দেন আস্তে আস্তে তোমার কেমিস্ট্রি পারতে গেলে এবার আস্তে আস্তে তোমার হচ্ছে ম্যাথের পার্টটা। ম্যাথ তুমি কি করবা, ম্যাথ আমরা কি করতাম চলো আমরা একটু করে দেখি জিনিসটা। ম্যাথ ম্যাথ যেটা আছে, এই ম্যাথ এবার তুমি শুধুমাত্র বইটাকে সিলেবাসের জন্য রাখবা না, বইটাকে তুমি হচ্ছে যে এবার তোমার কিন্তু প্র্যাকটিস করা লাগবে। এই যে বইটা আছে, বইটা কিন্তু তোমার কি করা লাগবে বলো তো ভাই, প্র্যাকটিস করা লাগবে ম্যাথের বইটা। আচ্ছা কি বই কিনবা, এটা আসলে তোমার যেই স্যার তোমাকে যে বই পড়ায় একটা বই কিনলেই চলে, কারণ সবগুলো বইতে তো বোর্ডের অঙ্কই থাকে। তাই যে কোনো একটা তুমি বই কিনতে পারো, চাইলে তুমি এসইউ আহমেদ কিনতে পারো, চাইলে তুমি কেতাব স্যারের বই কিনতে পারো, চাইলে তুমি অসীম কুমার স্যারের বইটাও কিনতে পারো। তো যে কোনো একটা বই তুমি কিনবা, এটা আসলে ম্যাটার করে না এখানে, যে কোনো একটা বই, যে কোনো একটি বই আমরা এখানে কিনবো। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করবো। এখানে আসলে গাণিতিক পদার্থবিজ্ঞান বলে, গাণিতিক ম্যাথ বলে কোনো কিছু নাই, সো এটা তোমার আর কিনা লাগতেছে না। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করবো, এটা গাণিতিক পদার্থবিজ্ঞান আমার আর কিনা লাগতেছে না। তারপর কথা হচ্ছে যে রেটিনা ডাইজেস্ট ম্যাথ বলেও কিছু নাই, সো এটা তোমার আসলে আর কিনা লাগতেছে না। তাহলে ম্যাথের জন্য মোটামুটি তুমি শুধুমাত্র এই তিনটা জিনিস, তাহলে এই তিনটা জিনিস হচ্ছে তুমি এখানে করবা ম্যাথের জন্য। আচ্ছা ভাই, তাহলে ম্যাথের জন্য তো আমি রিটার্ন পার্টটা বুঝলাম, এমসিকিউ করতেও করবো। এমসিকিউ তুমি করবা ম্যাথের জন্য টেস্ট পেপার থেকে, রিটার্ন এখান থেকে করবা, টেস্ট পেপার এখান থেকে করবা। সো এর মাধ্যমে আমি আশা করতেছি যে তুমি জিনিসগুলা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমি প্রথমেই বলে দিতেছি ভাই, এখানে হইতেছে তোমার এটা আমি ফলো করতাম, এমন না যে তোমাকে এটাই ফলো করতে হবে, এছাড়া অন্য কোনো ওয়ে নাই সেটা না, অনেকগুলো আসলে ওয়ে আছে, তুমি যে কোনো একটা ফলো করলেই চলবে তোমার ইচ্ছা মতো। জাস্ট আমি তোমাকে বললাম যে আমি কি ফলো করতাম, হ্যাঁ, আমি জাস্ট চেষ্টা করছি যে স্টেপ বাই আসলে স্টেপ দেখানোর, একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখানোর, যে কিভাবে তুমি মোটামুটি প্রিপারেশন নিবা
সো আসলে এই জিনিসটা যদি তুমি এভাবে নাও, তোমার আসলে জিনিসটা ভালো হইতে পারে। হ্যাঁ, আমার হয়েছিল, এই জন্য আমি তোমাকে জাস্ট আমার সাথে যে এই যে আমার তো আসলে এক্সপিরিয়েন্স এত বেশি না, জাস্ট মাত্র 2 বছরের জিনিসটা। সো এই যে তুমি এইটার মধ্যে যা শিখছি বা আমি আসলে এইচএসসি তে যা করছি তাই আসলে তোমাকে দেখানোর চেষ্টা করছি। সো আশা করি তোমরা এই জিনিসগুলো পরে একটু হেল্পফুল হবা। কিন্তু আমরা চেষ্টা করবো যে একটা লেকচার সিরিজ বের করার পুরোটাই, যে আরো 6-7টা ভিডিও বের করার, যেখানে তুমি দেখবা যে কোন চ্যাপ্টারে আসলে কি পড়া, কোন কোন টপিক কোনটা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে। তো আজকে তাহলে এতটুকুই থাক, অনেক সময় নিলাম। সবাই ভালো থাকবেন, আর আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আসসালামু আলাইকুম।